স্টেপ ছিল আমাদের। রেকর্ডিং অন করি আমি। আচ্ছা, এটা দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল। হোমোজিনিয়াস কেন বলছিলাম আমরা? কারণ হচ্ছে রাইট সাইডে যদি জিরো থাকে, দ্যাট মিনস এক্স এর কোনো ফাংশন যদি ফ্রিলি যদি না থাকে অথবা কনস্ট্যান্ট যদি না থাকে, তাহলে সেটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতেছিলাম। এবং এখানে একটা কথা ছিল যে যদি ওয়াই ডাবল প্রাইম থাকে তাহলে এম স্কোয়ার ধরবো আমরা, ওয়াই প্রাইম থাকলে এম ধরবো, আর যদি অনলি ওয়াই থাকে তার জন্য ওয়ান লিখবো। তো এটার জন্য একটা ফরমেশন করার পরে আমরা যখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিছিলাম হোমোজিনিয়াস, তো এইটার জন্য আমরা এই যে এ এ ওয়াই ডাবল প্রাইম ছিল, তো এটা হচ্ছে এ এম স্কোয়ার হয়ে গেছে, কারণ ওয়াই ডাবল প্রাইম থেকে আমরা বলছিলাম যে এম স্কোয়ার ধরবো, সো এটা এম স্কোয়ার হয়ে গেছিল। এবং এখানে ওয়াই প্রাইম আছে বি এর সাথে, সো এখানে বি এম হয়েছিল। আর এখানে যদি অনলি ওয়াই থাকে আমরা বলছি যে এটা ওয়ান হবে, তাহলে জাস্ট একটা প্লাস সি দিলেই হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু জিরো আমাদের। এবং সেম ভাবে যদি ট্রিপল প্রাইম থাকে তাহলে আমরা এ এম কিউব লিখবো। তো সিমিলারলি আগের মতো ওয়াই ডাবল প্রাইম থাকলে এম স্কোয়ার হবে। তো আমাদের এখানে তিনটা কেস ছিল, যে যদি রিয়েল এবং ডিস্টিংক্ট হয়, এম ওয়ান এবং এম টু এটা রিয়েল রিয়েল নাম্বার, এবং ডিস্টিংক্ট বলতে আমরা বলছিলাম যে ডিফারেন্ট ভ্যালু। তো ডিফারেন্ট ভ্যালু যদি হয় তাহলে যে সলিউশন হবে তার ফর্মেট এরকম, যে y ইকুয়ালস টু সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। এটা ছিল একটা ফর্মেট। আর যদি রিপিটেড রুট থাকে, রিপিটেড রুট বলছিলাম যে সেম ভ্যালু, দুইটা ভ্যালু আছে, দুইটাই ধরো থ্রি আছে, দুইটা ভ্যালু আসলো, দুইটাই ফাইভ আছে, যদি এমন হয় তাহলে আমরা জাস্ট ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, এম ওয়ান আর এম টু যেহেতু সেম, সো এখানে যে কোনো একটা ভ্যালু নিতেই হবে, কারণ ওটা প্রবলেম নাই। আর এখানে আসবে হচ্ছে সি ওয়ান প্লাস এক্স ইন্টু সি টু। এটা একটা ফরম্যাট ছিল। আরেকটা ফরম্যাট ছিল যদি কমপ্লেক্স নাম্বার হয়, কমপ্লেক্স রুট হয় এম এর ভ্যালু গুলা, সো এম এর ভ্যালু গুলো যদি কমপ্লেক্স হয় তার মানে এই ফরম্যাটে হবে এ প্লাস আইবি অথবা এ মাইনাস আইবি। কারণ আমরা জানি যে কমপ্লেক্স রুট গুলো কনজুগেট হিসেবে থাকে, অর্ডার মানে একটা পেয়ার হিসেবে থাকে, কনজুগেট পেয়ার। তো এ প্লাস আইবি এবং এ মাইনাস আইবি এইভাবে থাকবে। তো ওয়াই এর ফরম্যাট, ওয়াই এর যে সলিউশন সেটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স। তো এখানে এ যেটা, এটা কোথা থেকে আসলো? এখানে যে রিয়েল পার্ট আছে রিয়েল পার্ট থেকে আসবে। আর দেখো সি ওয়ান কস বি এক্স আর সি টু কস সাইন বি এক্স, তো এটা তুমি আগে পরে লিখলে সমস্যা নাই, সি ওয়ান সাইন বি এক্স অথবা সি টু প্লাস সি টু কস বি এক্স এভাবে লিখলে সমস্যা নাই। তো এখানে যে বিটা আসলো, এই বিটা আসলো হচ্ছে আমাদের এই ইমাজিনারি যে পার্ট আছে এই অংশ থেকে, আই বাদে, আইটা আর আসবে না। তো এটা ছিল আমাদের এই তিনটা কেস ছিল, যেটা আমরা দেখছিলাম এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই জিনিসগুলো আসছে। তো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। 4.3 এর, যেহেতু আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে 4.3টাই আমরা 4.4 এ ইউজ করবো, আইডিয়াটা কাজে লাগবে। তো আমরা এখানে জাস্ট একটা ম্যাথ দেখবো, কিভাবে ওয়াই গুলো বের করতে হয়েছে। তো আমাদের এটা হচ্ছে 4.3 এক্সাম্পল নাম্বার ওয়ান। তো এক্সাম্পল নাম্বার ওয়ান এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে টু ওয়াই ডাবল প্রাইম মাইনাস ফাইভ ওয়াই প্রাইম মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এটা দেখতে পাচ্ছি সেখানে কোনো কনস্ট্যান্ট নাই, অনলি এক্স এর কোনো ফাংশন নাই, তার মানে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেটা বলছিলাম যে এই বলতে অক্সিলারি ইকুয়েশন বোঝায়। অক্সিলারি ইকুয়েশনটা কি হয়, যে ওয়াই ডাবল প্রাইম থাকলে এম স্কয়ার লিখতে হয়, ওয়াই প্রাইম হলে এম লিখতে হয়, আর যদি অনলি ওয়াই থাকে তাহলে জাস্ট ওয়ান লিখতে হয়। তো এটাকেই বলা হয়, এই ফরমেশনটাকে রেডি করাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, সংক্ষেপে এই, যেটা আমি আগের স্লাইডেও বলা হয়েছিল। এখানে দেখবে উপরে বলা আছে যে এগুলো হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন এখানে দেখবা যে আমাদের আহ, এখানে ওয়াই ডাবল প্রাইম আছে, তাহলে আমরা কি করলাম? দেখো টু ওয়াই, টু এম স্কোয়ার লিখলাম এখানে, আর ফাইভ এম লিখছি, কারণ ওয়াই প্রাইম থাকলে এম লিখতে হয়। আর থ্রি ওয়াই আছে তাহলে জাস্ট থ্রি, তাহলে ইকুয়ালস টু হচ্ছে জিরো তোমার। এবং এখানে যখন তুমি সলভ করবা তখন দেখবে যে এম এর ভ্যালু তোমার আসবে মাইনাস হাফ এন্ড থ্রি, মাইনাস হাফ এন্ড থ্রি আসবে। এম এর এটা সলভ করা, যদি তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনে যে ডিফারেন্ট যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো। এখানে তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, সমস্যা নেই। তো এটাকে যখন তুমি সলভ করলে দেখা যাবে যে এম এর ভ্যালু দুইটা আসবে, কারণ এখানে এম স্কোয়ার আছে, তার মানে দুইটা ভ্যালু আসবে।
এম এর ভ্যালু দুইটা আসলে দেখা যাবে একটা ভ্যালু আসছে এখানে -1/2 আর একটা 3 আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এই আমরা যে তিনটা কেস করলাম আগের পার্টে ছিল এখানে, আগের ক্লাসে, তো এখানে তিনটা পার্ট, তিনটা কেস ছিল। এই তিনটা কেসের মধ্যে কোনটা পড়ছে বলতে পারবো কেউ? যে এখানে এম এর ভ্যালু তো -3, তাহলে এটা কি ফার্স্ট কেসের মধ্যে পড়ছে, সেকেন্ড নাকি থার্ড? কোন কেসের মধ্যে আসছে এটা? স্যার ফার্স্ট। হ্যাঁ, ফার্স্টেরটা কেন? কারণ হচ্ছে দেখো, আমরা ফার্স্ট আইডিয়া ছিল যে এটা রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে। তো ফার্স্ট ছিল দেখো রিয়েল এবং ডিস্টিংক্ট। তো দেখা যাচ্ছে যে এটা রিয়েল নাম্বার, এটা অবভিয়াসলি কোনো কমপ্লেক্স নাম্বার না, কোনো জটিল সংখ্যা না, এটা হচ্ছে রিয়েল নাম্বার। এবং এখানে এটা ডিস্টিংক্ট কিনা, ডিস্টিংক্ট বলতে বলছিলাম যে ডিফারেন্ট কিনা, সেম জিনিস হবে না। দেখো এটা -1/2 আর একটা 3, সো দুইটা ইকুয়াল না, দুইটা ডিফারেন্ট জিনিস। তো আমাদের এখানে ফরম্যাট ছিল দেখো, যে C1 e⁻m1x প্লাস C2 e⁻m2x। দ্যাট মিনস C1 তো কনস্ট্যান্ট তোমার থাকবেই, ইন্টু e⁻m1x, m1 যে কোনো একটা ভ্যালু নিতে পারো। তাহলে আমরা ফার্স্টে এটাকে ধরি, ধরো m1 এটা, আর এটা হচ্ছে আমাদের m2। তাহলে দেখো m1x আসলো এখানে, -1/2 নিয়ে আসলাম, আর প্লাস হচ্ছে C2 e⁻m2x, সো m2 দেখো এখানে 3 আসছে। তাহলে C1 e⁻m1x, এটা -1/2 ছিল, আর C2 e⁻m2x, m2 এখানে 3 ছিল। তো এটা ছিল ফার্স্ট ম্যাথ। এরপর একটা ম্যাথ দেখি, যে y ডাবল প্রাইম -10y প্রাইম প্লাস 25y ইকুয়ালস টু 0। সো এটাও দেখতেছি আমরা লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটা হায়ার অর্ডারের, অবশ্যই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটা সেকেন্ড ডিগ্রির, যেহেতু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা এগুলোকে হায়ার অর্ডার বলি। তো অক্সিলারি ইকুয়েশন কি হবে এটা? এটা হচ্ছে দেখো ওয়াই ডাবল প্রাইম কে এম স্কোয়ার লিখতে হবে, সো এম স্কোয়ার লিখলাম। 10y প্রাইম আছে, ওয়াই প্রাইম কে আমরা এম লিখতে হবে, তাহলে আমাদের -10m লিখলাম। 25y আছে, সো আমাদের এখানে 25 আসবে, কারণ ওয়াই এর জন্য আমরা বলছি 1 লিখতে হয়। সো এখানে 25 ইন্টু 1, এটা 25 হয়ে গেল। আর ইকুয়ালস টু 0, এটা তো 0 ছিল রাইট সাইডে, তাই। আচ্ছা, এটা যখন তুমি সলভ করবা, তো দেখা গেল যে এটা দুইটাই সেম ভ্যালু আসছে, 5 এবং 5। তো দুইটা যেহেতু সেম ভ্যালু আসছে, তো আমাদের টেকনিক ছিল, তার মানে এটা রিপিটেড রুট, সো রিপিটেড রুটের মধ্যে চলে আসছে সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসের মধ্যে আমাদের টেকনিক হচ্ছে এটা, যে e⁻m1x ইন্টু C1 প্লাস x ইন্টু C2, এটা হলো আমাদের টেকনিক। তো একটাই জাস্ট নিয়ে আসলে হয়ে যাচ্ছে, ইন্টু হবে হচ্ছে C1 প্লাস, এখানে দেখো একটা x আছে, ঠিক আছে, x আছে, x ইন্টু C2। তো আমাদের এখানে দেখো e⁻5x, তো 5 এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কারণ দুইটাই তো 5। আর C1 প্লাস x ইন্টু C2 লিখে দিলাম। তাহলে এটা ছিল যদি রিপিটেড রুট থাকে তখন এইভাবে কাজ করতে হয়। আচ্ছা, এটা আরেকটা ইকুয়েশন, এটাও সেম লিনিয়ার হায়ার অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে? ওয়াই ডাবল প্রাইম কে আমরা লিখবো হচ্ছে এম স্কোয়ার, সো আমরা এখানে এম স্কোয়ার লেখা হয়েছে। ওয়াই 4y প্রাইম, ওয়াই প্রাইম কে আমরা এম লিখবো, সো 4m লেখা হয়েছে এখানে। তারপরে 7y, এটা y এর জায়গায় 1 লিখতে হয়, সো এখানে 1 আছে, সো আমরা এখানে 1 লিখলাম, ইকুয়ালস টু 0। সো এম এর যে ভ্যালু, দেখা গেল যে সলভ করলে এটা আসবে, এম এর ভ্যালুটা আমাদের এটা আসবে। তো আমরা এখানে দেখো রিয়েল পার্ট কে বলছিলাম, আমাদের যে আগের প্রসেসটা ছিল লাস্ট কেজের জন্য, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, কমপ্লেক্স রুট, তো আমাদের e⁻ax, তো এই যে এটা কোথা থেকে আসবে? রিয়েল পার্ট থেকে আসবে, রিয়েল নাম্বার থেকে। তো এই রিয়েল পার্ট থেকে কমপ্লেক্সের দেখো আমাদের এখানে -2 আছে, সো e⁻−2x আমরা লিখে দিলাম। এরপরে প্রসেসটা কি ছিল? দেখো C1 cos bx প্লাস C2 sin bx। তাহলে এখানে যে বিটা ছিল, এই বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট থেকে আসছে, আই বাদে কিন্তু। তো আই বাদে যা থাকবে সেটা তোমার ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখানে দেখো ইমাজিনারি হচ্ছে আমাদের √3। তাহলে C1 cos√3x, C2 sin√3x। তো এটা যখন তুমি করবা তখন আমাদের এইগুলো হচ্ছে সলিউশন হয়ে যাবে। তো দেখো এই তিনটা ফরম্যাট ক্লিয়ার হলো কিনা তোমাদের, তিনটা সলিউশন টেকনিক ক্লিয়ার হলো কিনা? তোমাদের রেসপন্স নাই তো, বুঝতে পারছো নাকি পারো নাই? ইয়েস স্যার। বাকিদের কি অবস্থা? তো একজনের কথা শুনলাম।
বাকিরা কি ঘুমাচ্ছ শীতকালে তাই নাকি? না স্যার, স্যার আসছি স্যার। স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, এখন একটা চ্যাপ্টার করব। এই 4.3 থেকে নর্মালি তোমাদের কোনো ম্যাথ থাকবে না, কিন্তু 4.3টা তোমাদের হচ্ছে 4.4 এ লাগবে। মানে 4.4 এর একটা পার্ট হচ্ছে 4.3। তো এখানে আরো কিছু ম্যাথ আছে যদিও 4.3 তে। তোমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেমের কিছু ম্যাথ আছে, বা আমরা ইনিশিয়াল যে ভ্যালু প্রবলেম গুলো করছি ওই টাইপের কিছু ম্যাথ আছে। বাট ওইগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 4.4। তো এখান থেকে অবভিয়াসলি একটা ম্যাথ থাকবে 4.4 থেকে। এবং 4.3 করার জন্য হচ্ছে 4.3 এরও কিছু, মানে 4.4 যখন করবা তুমি 4.3 এর একটা পার্ট তোমার এখানে লাগবে। তো কিভাবে লাগবে এটা আমরা আসতেছি। তো এটা টাইটেলটা হচ্ছে নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দেখো, এটা আমরা আগের যে কাজটা করলাম 4.3 তে এটা হোমোজিনিয়াস ছিল, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। বাট এবার আমরা হচ্ছে নন হোমোজিনিয়াস নিয়ে কাজ করব, যে নন হোমোজিনিয়াস হলে কিভাবে কাজ করতে হয়। তো এটার অনেকগুলো টেকনিক আছে, আমরা একটা টেকনিক দেখবো জাস্ট। এটা হচ্ছে সুপার পজিশন অ্যাপ্রোচ বলা হয় এটাকে। তো এটা ছাড়া আরো অনেক টেকনিক আছে, তো এটাকে বলা হয় সুপার পজিশন অ্যাপ্রোচ। তো নন হোমোজিনিয়াস বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে? দেখো এরকম একটা থাকবে এ এন ওয়াই টু দি পাওয়ার এন। তো এটার মানে হচ্ছে যে এই যে এ এন টা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এ এন এটা একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করতেছি, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে 2 3 4 এরকম কিছু, যে কোনো কিছু হতে পারে। আর ওয়াই টু দি পাওয়ার এন বলতে আমরা এটা বলছিলাম এটা একটা নোটেশন ডেরিভেটিভ বোঝানোর জন্য। আমরা প্রাইম দিয়ে তো আর এত প্রাইম দিতে পারবো না। ধরো 100টা ডেরিভেটিভ বুঝাইতে যাচ্ছি, 100 ডেরিভেটিভ। তো ওইখানে তুমি 100 প্রাইম তো দিতে পারবে না। তো এটা তো দেখতে অনেক ঝামেলা মনে হবে অবশ্যই। তখন কি করতে হয়, এরকম একটা ব্র্যাকেট ইউজ করে এখানে 100 লিখলেই হয়ে যায়। তো এখানে যেহেতু nth ডেরিভেটিভ, সো nth ডেরিভেটিভ তোমার কত কত দূর যাচ্ছ তুমি, এটা তো তুমি আননোন, জানা নাই। তো এটা 10 হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, তো অনেক বেশি হতে পারে। তো এতগুলো প্রাইম তো দেওয়া পসিবল না। তো তখন কি করতে হয়, এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপর এন লিখতে হয়, তাহলে এটা বোঝা যায় যে এটা আসলে nth ডেরিভেটিভ বোঝানো হয়েছে। এরপর এন মাইনাস ওয়ান, এটাও একটা কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভের কনস্ট্যান্ট। এটা ডেরিভেটিভ কেন, দেখো আমরা বলছি ওয়াই এর পাওয়ার হিসেবে আছে, কিন্তু ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে যে এন মাইনাস ওয়ান। যদি ব্র্যাকেট না থাকতো তাহলে তুমি মনে করতে যে ওয়াই টু দি পাওয়ার এন হিসেবে আছে, মানে পাওয়ার হিসেবে যেটা থাকে ওইটা। কিন্তু এটা ডেরিভেটিভ বোঝাচ্ছে কেন, এই যে ব্র্যাকেট ইউজ করা হয়েছে এই কারণে। সো ব্র্যাকেট ইউজ করে যদি না করো তাহলে মনে হবে যে ওয়াই টু দি পাওয়ার এন দেওয়া আছে, ওইটা কোনো ডেরিভেটিভ বোঝাবে না। কিন্তু যখন ব্র্যাকেট ইউজ করবা তখন সেটাকে আসলে ডেরিভেটিভ বোঝাবে। তো এটা আপ টু হচ্ছে এ নট ওয়াই এই পর্যন্ত চলে আসবে, এন থেকে শুরু করে ওয়াই এর পাওয়ার ওয়ান পর্যন্ত চলে আসলো। এবং দেখো আমাদের রাইট সাইডে হচ্ছে, দেখো এখানে একটা জিরো থাকার কথা ছিল, তাহলে হোমোজিনিয়াস হইতো। বাট এটা যেহেতু রাইট সাইডে কোনো জিরো হয় নাই, কোনোটা ফাংশন হয়েছে এক্স এর ফাংশন, সেটা কনস্ট্যান্ট হইতে পারে, এক্স এর ফাংশন হইতে পারে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ওইটা জি অফ এক্স, যেমন 1 2 3 4 5 6 এরকম যদি হয় তাহলে ওইটা আমাদের কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে বা জি অফ এক্স হবে। আর যদি কোনো ফাংশন হয় তাহলে সেটাও কিন্তু এক্স এর ফাংশন হইতে হবে, ওয়াই থাকা যাবে না। তাহলে সেটা আমরা বলবো একটা মানে নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই যে যদি নন হোমোজিনিয়াস হয়, তো দেখো হোমোজিনিয়াস যখন হয়েছিল আমাদের একটাই সলিউশন ছিল, ওয়াই। তো আমাদের যে পার্ট ছিল দেখো জাস্ট ওয়াই, এই ওয়াই ছিল একটাই সলিউশন। কিন্তু নন হোমোজিনিয়াস জিনিস যদি হয়, নন হোমোজিনিয়াস হলে আমাদের দুইটা সলিউশন, মানে সলিউশন একটাই বাট দুইটা ওয়াই এর সমন্বয় হচ্ছে এটা আমাদের সলিউশনটা হবে ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তো ওয়াইসিটা কি, ওয়াইসিটাকে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বলা হচ্ছে, আর ওয়াইপি হচ্ছে পার্টিকুলার সলিউশন বলা হচ্ছে। বোঝা গেল যে ওয়াইসিটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং ওয়াইপিটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। এই দুইটাকে যখন তুমি সাম করবা তখন তোমার ফাইনাল জেনারেল যে সলিউশন সেটা বের হয়ে যাবে। এখন এই কথা হচ্ছে ওয়াইসি আর ওয়াইপিটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তো আমাদের এখানে দুইটা পার্ট নন হোমোজিনিয়াস এর জন্য, একটা হচ্ছে লেফট সাইডে একটা পার্ট আছে। লেফট সাইডকে যদি আমরা জিরো ধরে নিয়ে কাজ করি তাহলে এটা কি হয়ে গেল, যে লেফট সাইড যে পার্ট আছে এটাকে যদি আমরা জিরো ধরে নিয়ে কাজ করি তাহলে কি হোমোজিনিয়াস হয়ে গেল? Homogeneous. হ্যাঁ, হোমোজিনিয়াস হয়ে গেল। সো হোমোজিনিয়াস থেকে যে ওয়াইটা বের হবে সেটাকে আমরা ওয়াইসি বলবো, যেটা আমরা একটু আগে বের করছি আগে 4.3 তে। ওই হোমোজিনিয়াস পার্ট থেকে যদি আমরা ওয়াইটাকে বের করি তাহলে সেটাই আসলে ওয়াইসি, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বলতেছি। তাহলে তোমার রাইট সাইড হচ্ছে জিরো ধরে নিয়ে কাজ করতে হবে, এবং লেফট সাইডে যা থাকবে সেই অনুযায়ী এম স্কোয়ার বা এম কিউব যা আসে সেই অনুযায়ী যখন সলভ করবা
এবং যে সলিউশন টেকনিক আছে, যে আমাদের তিনটা কেস ছিল, কমপ্লেক্স হলে কমপ্লেক্স রুট, তারপরে রিপিট হলে রিপিট, দেন রিয়েল ডিস্টিংক্ট হলে ডিস্টিংক্ট এর মতো। তো তিনটার যে কোনো একটা তো হবেই। তো তিনটার যেটা হবে সেটাই তোমার ওয়াইসি। আগের বার আমরা ডিফাইন করি না, স্পেসিফাই করি না যে এটা ওয়াইসি নাকি অন্য কিছু, বাট ওই যে আমরা 4.3 তে হোমোজিনিয়াস এর জন্য যে ওয়াইটা বের করছি, ওইটাই হলো আমাদের ওয়াইসি। এখন কথা হলো যে ওয়াইপিটা কি হবে। এইখানে যে জি অফ এক্সটা আছে, এটার জন্যই তো মেনলি ঝামেলাটা হচ্ছে। তো এই জন্য জি অফ এক্স থেকে আমাদের ওয়াইপিটা বের হবে। জাস্ট জি অফ এক্স থেকে, জি অফ এক্স ইকুয়ালস টু জিরো এরকম কিছু না, জাস্ট জি অফ এক্স থেকে ওয়াইপিটা বের হবে। এখন এই জি অফ এক্সটা তো ডিফারেন্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সেটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হইতে পারে, অ্যালজেব্রিক হইতে পারে, তারপর কোয়াড্রেটিক হইতে পারে, কিউবিক হইতে পারে, এক্সপোনেনশিয়াল হইতে পারে। তারপরে এগুলোর কম্বিনেশন হইতে পারে, যে ফাংশনটা হয়ে গেল যে অ্যালজেব্রিক ইনটু হচ্ছে এক্সপোনেনশিয়াল, এই টাইপের হইতে পারে। তো এই কারণে ডিফারেন্ট জি অফ এক্স এর জন্য, ডিফারেন্ট টাইপের জি অফ এক্স এর জন্য ওয়াইপিটা ডিফারেন্ট হয়। তো আমাদের এখানে একটা চার্ট আসবে, এই চার্টটা অনেক ইজি, জাস্ট বুঝতে পারলে দেখবা যে একেবারে ইজি জিনিস। তো জি অফ এক্স যদি এই ফরম্যাট গুলোতে থাকে, এই যে এই লেফট সাইডে যে ফরম্যাট গুলো আছে টেবিলে, এটা যদি জি অফ এক্স হয়, তাহলে এটার কারেসপন্ডিং ওয়াইপিটা আমাদের কি পাবো, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডে দেওয়া আছে এবং কি হবে। সো এটা বোঝার ট্রাই করে দেখবো অনেক ইজি। সো যদি কোনো কনস্ট্যান্ট থাকে, যে কোনো কনস্ট্যান্ট 1 2 3 অথবা 5 6 7 যাই থাক না কেন, যে কোনো কনস্ট্যান্ট থাকে যদি, তার আমরা ওয়াইপি কে হচ্ছে এ ধরে নিব। যে কোনো কনস্ট্যান্ট, সেটা -1 হইতে পারে, -2 হইতে পারে, পজিটিভ গুলো হইতে পারে। মেইন কথা হলো যে যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে সেটাকে আমাদের এ ধরে নিতে হবে, জাস্ট ক্যাপিটাল এ, আর কিছু আসবে না। এরপর দেখো 5x+7 আছে, এক্স আছে এখানে, 2x+1 আছে, 2x-1 আছে। সো এগুলো যদি রাইট সাইডে থাকে, এই জি অফ এক্স এ যেখানে আমরা লিখছি আগের ইকুয়েশনে, সো এই জি অফ এক্স এ যদি কোনো আমাদের এক্স এর কোনো ফাংশন যদি থাকে, তো এখানে একটা চেক করবা যে আমাদের এক্স এর যে পাওয়ার গুলো, এক্স এর পাওয়ার গুলো হচ্ছে 1। তো আদার্স যেই কোফিসিয়েন্ট গুলো আছে, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যাই থাক না কেন, এগুলো আমাদের মেইন বিষয় না। আমাদের মেইন বিষয় হচ্ছে যে এই অ্যালজেব্রিক যে ফাংশন গুলো আছে, এটা কত ডিগ্রির, এটা কি কোয়াড্রেটিক নাকি লিনিয়ার নাকি কিউবিক, হ্যাঁ নাকি কোয়াট্রিক, তো এইগুলো কোনগুলো হবে, সেই অনুযায়ী এই ফাংশনটা আসবে। দেখো x+b, তো 5x+7 হলো ax+b লিখবা। অনলি যদি এক্সও থাকে তাহলে ax+b লিখবা। যদি 2x+1 থাকে তাহলে তোমার ax+b লিখতে হবে। 2x-1 যদি থাকে তাহলে তোমার ax+b লিখতে হবে। তো ইন জেনারেল কথা হচ্ছে যে যদি x এর হাইয়েস্ট পাওয়ার যদি 1 থাকে বা লিনিয়ার হয়, তাহলে ax+b লিখতে হবে। এরপরটা দেখো x² + x-1, x² - 2, 2x² + 3। সো এটার যে কোনোটাই থাকুক না কেন বা এই টাইপের যতগুলো থাকুক না কেন, দ্যাট মিনস যদি তোমার কোয়াড্রেটিক হয়, কোয়াড্রেটিক ফাংশন হয়, তাহলে এটা কি লিখতে হবে, ax² + bx + c। সেম ভাবে দেখো x³ + x² + 1। তো এখানে তোমার যদি ফাংশন গুলো থাকুক অথবা না থাকুক, মানে এখানে দেখো x³ + 2 আছে, x³ + 2, তার মানে x² এর কোনো টার্ম নাই, x এরও আচ্ছা x² পর্যন্ত আছে, ওকে। তো এখানে দেখো যে আমরা যেটা বলতেছি যে x³ যদি হয়, x³ - x² + 1, x³ + 2, তো এখানে দেখা যাচ্ছে যে ax³ + bx² + cx + d লিখলাম আমরা। তো এটার ফরম্যাটটা দেখো, এখানে x³ + 2 আছে, এখানে ভিতরে যে ফাংশন গুলো ছিল এগুলো কিন্তু নাই, কিন্তু তারপর আমাদের কি লিখতে হবে, ax³ + bx² + cx + d। দ্যাট মিনস এখানে হাইয়েস্ট পাওয়ারটা দেখতে হবে যে x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে। তো এইখানে কোফিসিয়েন্ট কি আছে, 1 আছে নাকি 2 আছে, 2x² নাকি 3x² নাকি, এইসব দেখার আমাদের কোনো দরকার নাই। আমাদের হচ্ছে দেখতে হবে এক্স এর পাওয়ারটা আমাদের হাইয়েস্ট কত। তো এখানে আমাদের ইন জেনারেল কথা যদি বলি, যে যদি লিনিয়ার থাকে, এক্স এর পাওয়ার যদি 1 থাকে, তাহলে এটা ax+b লিখতে হবে। যদি এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, দেখো এখানে পাওয়ার 2 আছে, x², তো এই x² আগে যদি 2 বা 3 এসবও থাকে, এটা কোনো প্রবলেম নেই। তো আমাদের হচ্ছে যদি x² থাকে, দেখি যে আমরা যদি x² হাইয়েস্ট আছে, তাহলে ax² + bx + c লিখবো। এখানে দেখো x² - 2 আছে, তো এখানে একটা x কিন্তু নাই, তারপরেও কিন্তু আমরা bx কে নিয়ে আসতেছি।
তার মানে এটা ইন জেনারেল হচ্ছে যদি পাওয়ার 2 থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখতে হবে। যদি কিউব থাকে হাইয়েস্ট পাওয়ার তাহলে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি লিখতে হবে। তো এটা হলো আমাদের ফরম্যাট। যদি অ্যালজেব্রিক থাকে, শুধু কনস্ট্যান্ট আর অ্যালজেব্রিক যদি থাকে। এরপরে আসে হচ্ছে যে সাইন এক্স, সাইন দেখো এখানে সাইন 4x আছে, কস 4x আছে, তো সেপারেটলি আছে। ধরো অনলি সাইন 4x আছে, অথবা অনলি কস 4x আছে, অথবা সাইন 4x প্লাস কস 4x আছে, অথবা সাইন 4x মাইনাস কস 4x আছে। তো এটা এইভাবে যাই থাক না কেন, অনলি সাইন এক্স থাকুক অথবা অনলি কস এক্স থাকুক অথবা দুইটার কম্বিনেশন থাকুক, যাই থাক না কেন আমাদের লিখতে হবে এ কস 4x প্লাস বি সাইন 4x। তুমি এটা সাইনটা আগেও লিখতে পারো, সমস্যা নাই। এ সাইন 4x প্লাস বি কস 4x। তো এটা লিখলেও কোনো তো প্রবলেম সব নাই। সময় যে ভিতরে 4x হবে এটা তো নট নেসেসারি, মানে এটা তো চেঞ্জ হবে, 3x 2x সবই হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে এখানে যদি 4x থাকে তাহলে এখানে 4x লিখতে হবে। বাট ওখানে এটা 2x যদি থাকলে এখানে ভিতরে 2x এটা লিখতে হতো। হ্যাঁ, এটা যদি 3x থাকে এখানে 3x লিখতে হবে, এখানেও 3x হবে। কিন্তু মেইন কথা হলো যে এখানে সাইন যদি সেপারেটলি থাকে একটাই থাকে, অথবা 2 সাইন 4x আছে, অথবা 4 সাইন 4x আছে। তো যাই থাক না কেন আমাদের মেইন হচ্ছে এই যে ফরম্যাটে লিখতে হবে, আমরা এটি এ কস এই ফরম্যাটে লিখতে হবে। মানে একটা দুইটা থাকলে এই ফরম্যাটে লিখবো, একটা থাকলে এই ফরম্যাটে লিখবো। হ্যাঁ, দুইটা থাকলে এটা, একটা থাকবে। যেমন নিচে আমি লিখছি একটা, দেখো এই যে 3 সাইন 4x আছে, 2 কস 4x আছে। তো এখানে কোএফিসিয়েন্ট গুলো আগের গুলোতে 1 1 ছিল, বাট যদি ডিফারেন্টও হয় তাও সেম জিনিস লিখতে হবে, a cos 4x প্লাস b sin 4x। আর sin 5x যদি হয় তাহলে a cos 5x, এখানে কিন্তু তখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল, b cos, সরি এখানে 5 হবে, এটা 4 লেখা হয়ে গেছে, এটা 5 হবে। তো এখানে তাহলে a cos 5x হবে, b sin 5x হবে। তো সাইন কজেরটা ক্লিয়ার হলো, এবং অ্যালজেব্রিক, সাইন কজ এন্ড অ্যালজেব্রিক এগুলো ফরম্যাট গুলো ক্লিয়ার হলো কিনা? আচ্ছা, এরপর যদি এক্সপোনেনশিয়াল থাকে, জাস্ট এক্সপোনেনশিয়াল দেখো ই টু দি পাওয়ার 5x আছে, ই টু দি পাওয়ার 5x, তাহলে ই টু দি পাওয়ার 5x হলে আমাদের লিখতে হবে a ইনটু ই টু দি পাওয়ার 5x। 2 ই টু দি পাওয়ার 5x আছে, তাহলে সেম জিনিস a ই টু দি পাওয়ার 5x। ই টু দি পাওয়ার 4x যদি হয় তাহলে a ইনটু ই টু দি পাওয়ার 4x। তো এখানে যে পাওয়ারটার উপর ডিপেন্ড করবে এখানে কি আসবে। ধরো ই টু দি পাওয়ার মাইনাস 4x যদি হয় তাহলে a ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 4x নিতে হবে। তো এখানে যদি ই টু দি পাওয়ার 6x থাকে, a ইনটু ই টু দি পাওয়ার 6x লিখতে হবে। তার মানে এখানে একটা কনস্ট্যান্ট আসবে a, a হিসেবে একটা কনস্ট্যান্ট আসবে, আর কিছু না। সেখানে তোমার ভ্যালুটা যদি 2 ও থাকে অথবা 3 ও থাকে, মাইনাস 3 ও থাকে, যাই থাক না কেন এখানে একটা a নিতে হবে। আর যদি নাও থাকে, যদি কোএফিসিয়েন্ট 1 ও থাকে তাহলে সেখানে a নিতে হবে। তো এইটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের স্টেপ। আরেকটা স্টেপ আমরা দেখবো, যদি অ্যালজেব্রিক থাকে সাথে তোমার এক্সপোনেনশিয়াল আছে মাল্টিপ্লাই করা, মানে অ্যালজেব্রিকও আছে আবার হচ্ছে এক্সপোনেনশিয়ালও আছে। তো এটা ছাড়া আর অনেকগুলো ফরম্যাট ছিল, তো ওগুলো আমাদের যেহেতু আমি ওই টাইপের দিব না, এই জন্য আমি ওগুলো নিয়ে আসি নাই, জাস্ট এই কয়টাই। তো এক্স ইন্টু ই টু দি পাওয়ার 4x আছে, তার মানে এখানে ফার্স্টে অ্যালজেব্রিক আছে, তারপর এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করা আছে। এখানে দেখো 2x ই টু দি পাওয়ার 4x আছে, তাহলে এখানে কথা হলো যে এখানে অ্যালজেব্রিক যেটা আছে এটা হচ্ছে x আছে, পাওয়ার হচ্ছে 1। এখানে 2x দেখো, এখানে পাওয়ার 1, তাহলে আমরা এই জন্য লিখছি এখানে দেখো x প্লাস b। এখানে পাওয়ার যেহেতু 1 আছে, এই 2x এখানেও পাওয়ার যেহেতু 1 আছে, 2 থাকুক বা 3 থাকুক এটা কোনো আমাদের ব্যাপার না। আমাদের দেখতে হবে পাওয়ার কি আছে। পাওয়ার এখানে x এর পাওয়ার 1 আছে, সো আমরা x প্লাস b লিখবো, কারণ আগে আমরা দেখে আসছি যে পাওয়ার যদি 1 থাকে x প্লাস b লিখতে হয়। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে পাওয়ার এখানে 2, এই জন্য আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নিয়ে আসছি। এখন কথা হলো যে এই যে ই টু দি পাওয়ার 4x আছে, এর জন্য আমাদের হওয়ার কথা ছিল কি, যে a ইন্টু ই টু দি পাওয়ার 4x, এখানে একটা a থাকার কথা ছিল। কিন্তু আমরা এখানে এখানে সাথে দেখো ই টু দি পাওয়ার 4x নিছি, এখানে কোনো a নেই। বা এখানে যদি ab ইউজ করছি তাহলে c নেওয়ার কথা ছিল, তো c টা আমরা ইউজ করি নাই। তাহলে এখানে কেন ইউজ করি নাই, কারণ অলরেডি এখানে কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে। তো এই কারণে এইটার জন্য আর কোনো এক্সট্রা কনস্ট্যান্ট ইউজ করতে হবে না। তার মানে যদি জাস্ট ইন্ডিভিজুয়ালি থাকে এক্সপোনেনশিয়াল গুলা, তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। কিন্তু যদি কোনো অ্যালজেব্রিকের সাথে মাল্টিপ্লাই করা থাকে তাহলে সেখানে আর এইখানে আলাদা করে কোনো কনস্ট্যান্ট নিতে হবে না, যেহেতু অলরেডি কনস্ট্যান্ট এইসব জায়গায় ইউজ করে ফেলছি। কারণ এখানে যদি তুমি একটা সি নাও, তাহলে সি এর সাথে যখন সি এ এক্স হবে, তাহলে তো সিও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই করলে তো কনস্ট্যান্টই হবে। সো এত কনস্ট্যান্ট আমাদের দরকার নাই। সো এই কারণে এখানে আর
এক্সট্রা এটার মতো করে একটা এক্সট্রা এ নেওয়ার দরকার নাই, বা এক্সট্রা কোনো কনস্ট্যান্ট এই জায়গায় ইউজ করার কোনো দরকার নাই। তো দেখতে হবে অ্যালজেব্রিক কি আছে, কোন পাওয়ার হিসেবে আছে। পাওয়ার 1 থাকলে এখানে এক্স প্লাস বি হবে। পাওয়ার যদি 3 থাকে তাহলে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি হবে। আর যদি পাওয়ার 2 থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হবে। আর এখানে জাস্ট এই এক্সপোনেনশিয়ালটা মাল্টিপ্লাই হয়ে যাবে যে ফরম্যাটে থাকবে। ই টু দি পাওয়ার 5x থাকলে 5x, 4x থাকলে 4x, মাইনাস 5x থাকলে মাইনাস 5x, এরকম আসবে। তো এই ফরম্যাট গুলো ক্লিয়ার হলো কিনা তোমাদের? এই টাইপের গুলো থেকে আমাদের ম্যাথ গুলো থাকবে। তো জি অফ এক্স যদি এই ফরম্যাট গুলোতে থাকে, লেফট সাইডে যে ফরম্যাট গুলো আমরা বললাম, এবং সেই অনুযায়ী আমাদের কারেসপন্ডিং ওয়াইপি গুলো আসবে, এবং সেইগুলো আমাদের লিখে নিয়ে কাজ করতে হবে। সো সুপারপজিশন অ্যাপ্রোচটা কি, এটা আমরা আসতেছি পরে। আর দুইটা ম্যাথ আমি দেখাবো, তো তখন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখো এটা কারোর কোশ্চেন আছে কিনা, বুঝতে পারছো কিনা জিনিসগুলো। একটু মেমোরাইজেশনের ব্যাপার এগুলা, কিন্তু এখানে বুঝতে পারলেও আসলে হয়ে যায়। যেমন এখানে যদি পাওয়ার 1 থাকে তাহলে এক্স প্লাস বি হবে। পাওয়ার যদি 2 থাকে হাইয়েস্ট, তাহলে এক্স প্লাস স্যার বি এক্স প্লাস। লাস্টের পয়েন্টটা হচ্ছে যে EX2 EX ওখানে কি হচ্ছে, এখানে কি তাহলে AX+B E4X লিখতে হবে 2x EX4 E4X এর জন্য? হ্যাঁ হ্যাঁ, এখানেও সেম। এখানে হচ্ছে যে পাওয়ার, দেখো এক্স এর পাওয়ার 1 আছে, এই জন্য এক্স প্লাস বি লিখতে হবে। তো আমরা অলরেডি বলছি যে কোএফিসিয়েন্টের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। এই টু টু এর জন্য এখানে একটা 2 নিয়ে আসতে হবে এমন না, জাস্ট এটা এক্স এক্স এর পাওয়ার গুলো দেখতে হবে, অথবা ফাংশন কি কি আছে, কনস্ট্যান্ট উপর ডিপেন্ড করে না। এবং এখানে e⁴x এর জন্য জাস্ট একটা e⁴x লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে আর এক্সট্রা উপরটার মতো করে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে না এখানে। ঠিক আছে, বোঝা গেল? তো কোশ্চেন আছে কারণ বুঝতে পারো নাই? তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে ওয়াই যে মেইন সলিউশন, এটা বের করার জন্য ওয়াইসি প্লাস ওয়াইপি দরকার হয়। তাহলে ওয়াইসিটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াইপি হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে ওয়াইসিটা নর্মালি আমরা হচ্ছে হোমোজিনিয়াস করে নিয়ে যদি আমরা কাজটা করি, লেফট সাইডকে 0 ধরে নিয়ে কাজ করি, তাহলে সেটা যে সলিউশনটা আসে তিনটা কেজের মধ্যে যেভাবে যেটা আসবে সেটাই আমার ওয়াইসি। আর ওয়াইপিটা হচ্ছে জি অফ এক্স থেকে থাকে, রাইট সাইডে যেটা থাকে। কিন্তু জি অফ এক্স এর আবার ডিফারেন্ট ফরম্যাটের জন্য ওয়াইপিটাকে ডিফারেন্ট ভাবে ধরতে হয়। কনস্ট্যান্ট থাকলে এ ধরতে হবে, পাওয়ার 1 থাকলে এখানে এক্স প্লাস বি ধরতে হবে, স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরতে হবে। তো সিমিলারলি কিউবের জন্য, তারপর 4 যদি হয় তার তার জন্য সাইন 4x যদি থাকে, অথবা সাইন কজ এক্স থাকে, সাইন 4x কস 4x থাকে। তারপর হচ্ছে যদি প্লাস আকারে থাকে, মাইনাসও থাকতে পারে। সবগুলোর জন্য এফ কস 4x প্লাস বি সাইন 4x, এ সাইন 4x প্লাস বি কস 4x, এটা লিখলে কোনো সমস্যা নাই। মানে তুমি যদি ইন্টারচেঞ্জ করে লেখো সাইন কস, তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা যদি এরকম থাকে, দেখো এখানে এখানে কোএফিসিয়েন্ট গুলো 1 1 ছিল, কিন্তু এখানে 3 আর 2 আছে। তারপরে তোমার এটাই লিখতে হবে, এ কস 4x প্লাস বি সাইন 4x। সাইন 5x থাকলে তখন জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে 5, এবং এখানে অবশ্যই 5x হবে, 4x ভুল লেখা হয়েছে। আচ্ছা, e⁵x যদি থাকে, যদি অনলি e থাকে, তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। আর তার সাথে ওই যেটা e⁵x থাকলে 5x, 6x থাকলে 6x, এরকম করে চলে আসবে। আর যদি মাল্টিপ্লাই করা থাকে অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল, তখন ফার্স্টে অ্যালজেব্রিকটা দেখতে হবে। অ্যালজেব্রিকটা পাওয়ার যদি 1 থাকে তাহলে পাওয়ার 1 এর মতো, পাওয়ার 2 এর মতো থাকলে 2 এর মতো। এবং এখানে যে e⁴x আছে, এর জন্য যেখানে কনস্ট্যান্ট নিচ্ছিলাম আমরা, এই কনস্ট্যান্টটা আর এক্সট্রা নিতে হবে না, জাস্ট e⁴x টাই লিখে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এরপর আসি আমরা তাহলে এক্সাম্পল গুলা কিভাবে করতে হয়, ওয়াইসি এবং ওয়াইপি কিভাবে বের করতে হয়। এবং এই 4.4 এরটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 4.3 থেকে কোনো ম্যাথ আসবে না, কিন্তু ওইটার টেকনিকটা আমাদের আসলে 4.4 এ লাগবে, যেহেতু আমরা ওয়াইসি বের করব। তো হোমোজিনিয়াস করে নিয়েই কাজ করতে হয়। তো এক্সাম্পল 1 এ দেওয়া আছে, দেখো একটা সলভ করতে হবে। ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম 4y প্রাইম মাইনাস 2y ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 6। তো দেখো এখানে রাইট সাইডে কি আছে, 0 হয় নাই, একটা ফাংশন আছে। এবং লেফট সাইডে আমাদের এরকম আছে। তাহলে এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা, এবং এটাকে আমরা নন হোমোজিনিয়াস বলতে পারি কারণ রাইট সাইডে কোনো 0 হয়নি। তাহলে আমরা এটা বলতে পারি সেকেন্ড অর্ডার, বা হায়ার অর্ডার বলতে পারো, সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যেহেতু নন হোমোজিনিয়াস, আমাদের যে টেকনিকটা দেখছি সুপারপজিশন অ্যাপ্রোচ। তো আমরা বলছিলাম যে এই যে লেফট সাইডে যা আছে, এটাকে ইকুয়াল 0 ধরে নিয়ে ওয়াইসি বের করতে হয়। তো ওয়াইসি দেখো বের করছি আমরা, এটা হচ্ছে ওয়াইসি এর জন্য
যে লেফট সাইডে এই জিনিসটা ছিল, রাইট সাইডে হচ্ছে আমরা জিরো ধরে নিয়ে কাজ করছি, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করি নাই বা ধরি নাই। তো এটা দেখো এখন তাহলে কি হোমোজিনিয়াস এর মতো হয়ে গেল। তো এই কারণে আমরা এটাকে অক্সিলারি ইকুয়েশন বের করছি। ওয়াই ডাবল প্রাইম থাকলে এম স্কোয়ার লিখতে হয়, 4m লিখতে হয়, তারপর -2 লিখতে হয়, ইকুয়াল 0 হয়ে যায়। এবং এমটাকে যখন তুমি সলভ করবা, এটা কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে গেছে। এটা কিন্তু আসলে কমপ্লেক্স না, দেখতে মনে হচ্ছে কমপ্লেক্স এর মতো, কিন্তু আসলে কমপ্লেক্স না, কিন্তু এটা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা যেটা। তো এটা তাহলে কি ডিস্টিংক্ট হলো, রিয়েল হলো, রিয়েল নাম্বার। ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার যাই থাক, সেটাই তো তোমার রিয়েল নাম্বারই হয়। তোমার কমপ্লেক্স তো আর হয় না। এটা যেহেতু রিয়েল নাম্বার, ডিস্টিংক্ট বোঝাচ্ছে, কারণ কি -2 -√6 আর -2 +√6, তাহলে দুইটা ডিফারেন্ট জিনিস। তো দুইটা যদি ডিফারেন্ট জিনিস হয়, তাহলে কেস ওয়ান এর মতো হবে। তাহলে আমরা কেস ওয়ানে জানি হচ্ছে C1 e⁻m1x +C2 e⁻m2x। তাহলে C1 m1টা আমরা এখানে বসাই দিলাম, আর এখানে হচ্ছে আমরা m2 বসাই দিছি। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা এই পর্যন্ত, এটা কি বুঝতে পারছো কিনা? ওয়াইসিটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? Yes, sir. আচ্ছা, কারো কোশ্চেন আছে? কারোর কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ওয়াইপি দেখো, তো এখানে দেখবে যে কোনো ইন্টিগ্রেশনের কোনো কাজ নাই। তো কিছু টেকনিক আছে, টেকনিকটা খুব ইজি, আর এই কারণে দেখবে যে ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওয়াইপি বের করব। তো এটা হচ্ছে 2x² - 5x + 6। এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের ওয়াইপি বের হয়, কারণ আমরা অলরেডি থিওরিতে বলছি যে ওয়াইপিটা কোথা থেকে আসবে। ওয়াইপিটা আসবে হচ্ছে তোমার g থেকে। ঠিক আছে, তো g থেকে হচ্ছে আমাদের ওয়াইপিটা আসবে। তো আমরা দেখো এখানে ওয়াইপি ছিল আমাদের ওয়াইপি ছিল, দেখো যেটা ছিল 2x² - 5x + 6। তো এই জিনিসটা ছিল, বাট আমরা ওয়াইপি দেখো কি ধরে নিছি, ax² + bx + c। সো রিজনটা বলতে পারবা কেন আমরা এটা নিলাম, ax² + bx + c নিলাম? এটা কি কেউ কোয়াড্রেটিক তাই স্যার, হ্যাঁ, বুঝতে পারিনি। কোয়াড্রেটিক তাই স্যার। হ্যাঁ দেখো, এখানে কিন্তু দেখো এই যে অ্যালজেব্রিক ফাংশনটা ছিল, এটা কিন্তু কোয়াড্রেটিক, x²। তাহলে পাওয়ার যেটাই থাকবে হাইয়েস্ট, সেই অনুযায়ী নিব। তো আমরা অলরেডি বলছি যে এটা পাওয়ার যেহেতু 2 আছে, সো পাওয়ার 2 থাকার কারণে আমরা কি করছি, ax² + bx + c নিয়ে আসলাম। তো এটা কি রিলেট করতে পারছো কিনা বাকিরা, যে এটা ওয়াইপিটা এইভাবে নিতে হবে বা এটাই হবে? বাকিরা বুঝতে পারছো কিনা? Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে আমাদের, এই ওয়াইপিটাকে হচ্ছে প্রাইম করছি। সো প্রাইম করার মানে বলতে তো বুঝতে পারো যে এটা ফার্স্ট ডেরিভেটিভ করা। সো ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। এখন টু, এখানে ax² আছে, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে 2x হবে। আর bx আছে এখানে, এটাকে যদি ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে তাহলে b হবে। আর c তো তোমার কনস্ট্যান্ট এখানে, তাহলে এখানে 0 হয়ে যাবে, +0। তাহলে এটা ওয়াইপি প্রাইম হয়ে গেল। এবার ওয়াইপি ডাবল প্রাইম করব। তো ওয়াইপি ডাবল প্রাইমটা কি দেখো, এখানে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে 2ax কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে 2a হবে। আর b ছিল এখানে, তো b কে যদি তুমি ডেরিভেটিভ করো, যেহেতু বিটা কনস্ট্যান্ট, সো এটা 0 হয়ে গেল। এখন দেখো ওয়াইপি ট্রিপল প্রাইম বের করি নাই, বা ওয়াইপি 4টা প্রাইম এইভাবে বের করি নাই। কেন বের করি নাই? কারণ দেখো আমাদের যে লেফট সাইডে আছে, লেফট সাইড, এই লেফট সাইডে দেখো হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 2 ওয়াই ডাবল প্রাইম। তাহলে এখানে যতগুলা পাওয়ার থাকবে, মানে যতগুলো প্রাইম থাকবে অথবা যত ডেরিভেটিভ হাইয়েস্ট হবে, সেটার উপর ডিপেন্ড করবে আমরা ওয়াইপি কে কত পর্যন্ত যাব। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ওয়াইপি প্রাইম বের করলাম, ওয়াইপি ডাবল প্রাইম বের করলাম, ওয়াইপি ট্রিপল প্রাইম কেন বের করি নাই? কারণ এখানে আমাদের ওয়াইপি ট্রিপল প্রাইমের কোনো অপশন নাই, বা এখানে কোনো ডেরিভেটিভের সলভের কোনো ডেরিভেটিভ নাই বা কোশ্চেন নাই এর উপরে বেশি, জাস্ট দুইবারই আছে। তো এই কারণে জাস্ট ওয়াইপি ডাবল প্রাইম পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে এই যে ওয়াই ডাবল প্রাইম যেটা, এটাকে আমরা ওয়াইপি ডাবল প্রাইম ধরে নিব, ওয়াই যে ডাবল প্রাইম ছিল। আর ওয়াই প্রাইম কে হচ্ছে ওয়াইপি প্রাইম ধরে নেব, আর ওয়াই কে হচ্ছে ওয়াইপি ধরে নেব। তো এই তিনটা জিনিস যদি আমরা সাবস্টিটিউট করি, দ্যাট মিনস সুপারপোজড করি এটার উপরে, এইর উপরে, তাহলে ওয়াইপি ডাবল প্রাইম কি হয়ে গেল, ওয়াইপি ডাবল প্রাইম 4y প্রাইম ছিল কি 4yp প্রাইম হয়ে যাবে, -2y ছিল -2yp হয়ে যাবে। তো দেখো এই জিনিসটাকে আমরা রিপ্লেস করছি এখানে। তো ওয়াইপি ডাবল প্রাইম 4yp প্রাইম -2yp, এবং রাইট সাইডে যা ছিল 2x²
থ্রাইস এক্স প্লাস 6 এটা আমরা নিয়ে আসলাম। তো এখানে দেখো ওয়াইপি প্রাইম, সো ওয়াইপি প্রাইমের ভ্যালু অলরেডি জানি আমরা, এটা হচ্ছে 2a। সো আমরা এখানে 2a বসাই দিলাম, যে 2a। এরপরে তোমার আছে হচ্ছে 4 ওয়াইপি প্রাইম এখানে, তাহলে ওয়াইপি প্রাইমের ভ্যালু জানি 2ax প্লাস b। সো আমরা 4 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, যেহেতু 4 ছিল এখানে, তো এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম 2ax প্লাস b। এরপরে ছিল দেখো -2yp, তাহলে আমরা এখানে -2 রেখে দিলাম, এই যে -2 আছে এখানে। আর ওয়াইপি এর ভ্যালু অলরেডি জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তো আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c লিখে দিলাম। আর রাইট সাইডে যা আছে তোমার, তো এটাই থাকলো। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। তো রিঅ্যারেঞ্জ কিভাবে করব? দেখো এক্স স্কোয়ার যতগুলো আছে, তাহলে এখান থেকে তোমার মাল্টিপ্লাই করে দিবা আগে, ফার্স্টে মাল্টিপ্লাই করে দেওয়ার পরে দেন যতগুলা এক্স স্কোয়ার আছে সবগুলোকে আলাদা করবা। সো দেখা যাচ্ছে যে এখানে একটাই এক্স স্কোয়ার আছে, তার মানে -2 যদি তুমি মাল্টিপ্লাই করো, -2a এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে ফার্স্টে নিয়ে আসছি -2a এক্স স্কোয়ার। এরপরে যতগুলো এক্স আছে, এক্স এর কোএফিসিয়েন্ট আছে, সবগুলোকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখো এই জায়গাটাকে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে একটা এক্স পাবা, তার মানে 8ax হয়ে গেল। আর এখানে একটা bx আছে, তাহলে এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2bx হবে। তাহলে একটা 8ax পাচ্ছি আর -2bx পাচ্ছি। তো x টাকে যদি কমন নাও, তাহলে দেখো 8a -2b পাবো, 8a -2b ইন্টু এক্স। তারপরে কনস্ট্যান্ট দেখো 2a, এটা একটা কনস্ট্যান্ট। তারপরে এই যে 4 এর সাথে যখন তুমি b টাকে মাল্টিপ্লাই করবা, এটা একটা কনস্ট্যান্ট 4b। তারপরে এখানে এই যে -2 এর সাথে যখন তুমি c কে মাল্টিপ্লাই করবা, তখন -2c হবে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এই যে আলাদা করে ফেললাম। তাহলে তোমার এক্স স্কোয়ার গুলোকে আলাদা করবা, এক্স গুলোকে আলাদা করবা, কনস্ট্যান্ট গুলো থেকে আলাদা করবা। এই দুইটাকে আলাদা করার পরে আর রাইট সাইডে তো তোমার এটা আছেই, তাই না? রাইট সাইডে এটা আমরা লিখে দিলাম এখানে রাইট সাইডে। তো এইখানে যখন আসলাম, এখানে যখন আলাদা করে ফেললাম এক্স স্কোয়ার, এক্স গুলা, তারপর কনস্ট্যান্ট গুলো আলাদা করলা, এখন করতে হবে ইকুয়েটিং করতে হবে, সমীকৃত যেটা বলা হয়, সহগ সমীকৃত। তো আমরা এটা যেহেতু একটা ইকুয়েশন, ইকুয়েশনে যে এক্স স্কোয়ার আছে এর যে তোমার কোএফিসিয়েন্ট হবে, আর রাইট সাইডে যেই তোমার এক্স স্কোয়ার আছে তার যে কোএফিসিয়েন্ট হবে, এই দুটো সেম হয়, এটাকে ইকুয়েটিং করা বলে। তো আমরা এক্স স্কোয়ার টার্মটাকে ইকুয়েটিং করতেছি বা সমীকৃত করতেছি বাংলায় যদি বলো, তাহলে এখানে -2a আর এখানে 2, তো আমরা লিখতে পারি -2a ইকুয়ালস টু হচ্ছে 2। এরপরে দেখো এক্স এর সাথে, দেখো এক্স যেটা ভ্যারিয়েবল আছে তোমার, এর সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে 8a -2b, আর এখানে এক্স এর সাথে হচ্ছে -3 আছে। তো তার মানে দুইটাই এক্স এর জিনিস, তো এক্স এর জিনিস আমি লিখতে পারি 8a -2b ইকুয়ালস টু -3। এবং এখানে 2a প্লাস 4b -2c, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এই পাশে দেখো কনস্ট্যান্ট হচ্ছে 6, তো এই দুইটা অবভিয়াসলি সেম হবে। তো আমরা এখানে লিখলাম যে 2a প্লাস 4b -2c ইকুয়ালস টু 6। তো আমরা তিনটে ইকুয়েশন পাচ্ছি, তিনটে ইকুয়েশনকে সলভ করে এবিসি বের করতে হবে। তো এটা দেখো ইজি, যে -2a ইকুয়ালস টু 2, এটা আমরা এর ভ্যালু 1 পাবো, -2 দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাচ্ছে। এবার এই এর ভ্যালু যদি তুমি এখানে বসায় দাও, এই জায়গায় বসায় দাও, তাহলে দেখো যে এর ভ্যালু বসে গেল, আর বি এর ভ্যালুটাকে বের হয়ে যাবে। দেখো 8 ইন্টু -1 -2b ইকুয়ালস টু -3। সো এটাকে তুমি সলভ করো, দেখবা যে বি এর ভ্যালু আসবে -5/2। তাহলে এ আর বি এর ভ্যালু অলরেডি জানা আছে, এ আর বি এর ভ্যালু যদি তুমি এখানে বসায় দাও, তাহলে একটা সি আননোন থাকে, সিটা বের হয়ে যায়। তাহলে 2 ইন্টু -1 এটা হচ্ছে এর ভ্যালু, 4 ইন্টু -5/2 এটা বি এর ভ্যালু আসলো, আর এখানে সি এর ভ্যালুটা আননোন, তো আমরা রেখে দিলাম। তো এটাকে সলভ করলে দেখা যাবে যে সি এর ভ্যালু -9 আসছে। তার মানে আমাদের যে ওয়াইপিটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এবিসি এর ভ্যালু আমরা অলরেডি জেনে ফেলছি যে এবিসি এর ভ্যালু কি হবে। তো এই ভ্যালুটা যখন আমরা ওই ইকুয়েশনে বসায় দিব, তখন ওয়াইপিটা এইভাবে আসবে। কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকার কথা ছিল, -x স্কোয়ার কেন হলো? কারণ এ এর ভ্যালু হচ্ছে -1, এই কারণে -x স্কোয়ার। এখানে বি এক্স থাকার কথা ছিল প্লাস বি এক্স, কিন্তু -5/2 কেন হলো? কারণ বি এর ভ্যালু আমরা -5/2 পাচ্ছি। এখানে সি এর ভ্যালু -9, সি এর ভ্যালু 9, এখানে প্লাস সি থাকার কথা ছিল, -9 কেন হলো? কারণ এখানে সি এর ভ্যালু আমরা -9 পাইছি। সো আমাদের এটা হলো ওয়াইপি হয়ে গেল। বাট এখানে আমাদের শেষ না, আমাদের শেষ হচ্ছে মেইন সলিউশন। মেইন সলিউশন হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি তো অলরেডি বের করছি আমরা, তাহলে ওয়াইসিটা এখানে লিখে দিলাম, আর ওয়াইপিটাকে বের করে ফেললাম, ওয়াইপিটাকে লিখে দিলাম। তখন এটা তোমার সলিউশন হয়ে যাবে। তাহলে এটা হলো টেকনিক। দেখো এখানে কোনো ইন্টিগ্রেশন কিন্তু নাই, জাস্ট কিছু প্রসেস আছে, ডিফারেন্সিয়েশন আছে,
আর কিছু ইকুয়েটিং যদি করতে পারো, কিছু সলভ করতে পারো যদি, স্যার এটাকে তাহলে সুপারপজিশন কেন বলা হচ্ছে? সুপারপজিশন বলা হচ্ছে এই কারণে যে আমরা এই যে ওয়াই ডাবল প্রাইমকে ওয়াইপি প্রাইম বলছি, তার মানে দেখো ওয়াই ছিল কিন্তু ওয়াইপি ধরে নিছি, তো এটাকে সুপারপোজ করছি আমরা, এই জন্য সুপারপজিশন অ্যাপ্রোচ বলা হচ্ছে। তো এটার কারণে তো স্টেপ গুলা তাহলে দেখো একেবারে ইজি। তোমার লেফট সাইডে হচ্ছে জিরো ধরে নিয়ে কাজ করে এমটাকে ইউজ করবা, এম এর ভ্যালু বের করবা। এমটা যেমন হবে, তিনটা কেস যে ছিল এই কেসের যে কোনো একটা যদি হয়, তো সেই অনুযায়ী আমাদের ওয়াইসিটা চলে আসবে, এবং ওই তিনটার যে কোনো একটাই হবে, এর বাইরে তো আসলে পসিবল না। এরপরে ওয়াইপিটা তোমার হচ্ছে জি অফ এক্স এর উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটাকে ধরবা, কিভাবে ধরবা। আমাদের যে টেবিলটা ছিল এই টেবিলটার উপর ডিপেন্ড করে যেভাবে হয় সেই অনুযায়ী ওয়াইপি কে ধরতে হবে। এরপরে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ হইতে পারে, এটা ডিপেন্ড করবে যে আমাদের লেফট সাইডে কত হাইয়েস্ট ডেরিভেটিভ আছে সেই অনুযায়ী। এবং এর পরের কাজ হচ্ছে যে ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল, এবং যেটা যত প্রাইমের সেই অনুযায়ী আমরা ওয়াইপি ধরে নিব। ধরে নিয়ে কাজ করে দিলে দেন এই ভ্যালুগুলো যদি বসাই দিই আমরা, বসাই দেওয়ার পরে যদি ইকুয়েটিং করি, সো ইকুয়েটিং করে দিলে কিছু ইকুয়েশন আসবে, এবং ইকুয়েশন যখন সলভ করবা এ বি সি এর ভ্যালু আসবে, এছাড়া যদি অন্য কিছু থাকে সেগুলো আসবে। তাহলে জাস্ট ওয়াইপিটা হয়ে গেল, এবং ওয়াইপিটার সাথে যদি ওয়াইসি প্লাস করে দাও, তাহলে ফাইনাল জেনারেল সলিউশন আমরা পেয়ে যাব। তো এই হলো স্টেপ। তো ক্লিয়ার হলো কিনা জিনিসটা? এবং এখানে দেখা যায় কোনো ইন্টিগ্রেশন নাই, কোনো আর এক্স রিজন আর ওয়াই রিজন এইসবও কিছু নাই, একেবারে ইজি ম্যাথ। জাস্ট কিছু টেকনিক মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি আমরা, এক্সাম্পল নাম্বার 2। তো এখানে ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম প্লাস ওয়াই এটা আছে, এবং রাইট সাইডে দেখো 2sin3x আছে। তো আমরা বলতেছি যে ওয়াইসি কি হবে, ওয়াইসিটা হবে হচ্ছে এটার যে কারেসপন্ডিং, আমরা যদি জিরো ধরে নেই এবং এম এর ভ্যালু গুলো বসাই দেই তাহলে এরকম আসবে। এখানে ওয়াই ডাবল প্রাইম আছে তাহলে এম স্কোয়ার, মাইনাস ওয়াই প্রাইম আছে তাহলে মাইনাস এম, প্লাস ওয়াই আছে এখানে প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু আমরা বলছি 1 ধরতে হয় তাহলে 1 ধরলাম, এবং রাইট সাইডে কি করলাম, জিরো ধরলাম। তো এখান থেকে সলভ করলে অবভিয়াসলি এম এর কিছু ভ্যালু আসবে। তো আমরা যেহেতু আহ এখানে ধরে নিলাম যে কিছু ভ্যালু তো অবশ্যই আসবে, তো আমরা ধরে নিলাম M1 আর M2 আসছে। তো সেই অনুযায়ী কি হবে, তিনটা কেসের যে কোনো একটা আসবে, সেই অনুযায়ী একটা ওয়াইসি আসবে। তো ওয়াইসিটা বের করা ইজি। এখন এখানে দেখো 2sin3x আছে। তো 2sin3x থাকলে আমরা এখানে ওয়াইপি দেখো ধরে নিছি যে a cos 3x প্লাস b sin 3x। তুমি যদি নিচেরটা ধরো, এখানে আমি যেটা কেটে দিচ্ছি এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে a cos 3x প্লাস b sin 3x এই অনুযায়ী করা হয়েছে। এটা হচ্ছে মানে করা হয় নাই, বাট তুমি এভাবে করলে কোনো সমস্যা নাই, একই অ্যান্সার আসবে। মানে এ বি এর ভ্যালু হয়তো বা ইন্টারচেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি অ্যান্সার তোমার সেম আসবে। আচ্ছা, এখন খেয়াল করো যে ওয়াইপি, তাহলে আমাদের কি করতে হবে, ওয়াইপি প্রাইম বের করতে হবে, ওয়াইপি ডাবল প্রাইম বের করতে হবে। ডাবল প্রাইম পর্যন্ত কেন? কারণ দেখো এখানে হাইয়েস্ট হচ্ছে ওয়াই ডাবল প্রাইম আছে, এর উপরে আর নাই। তো এই কারণে আমাদের ওয়াইপি প্রাইম পর্যন্ত, ডাবল প্রাইম পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা সিম্পল ডিফারেন্সিয়েশন, a cos 3x, এটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার কি আসবে, এই যে এটা, এই পার্টটা মাইনাস 3a sin 3x, কারণ cos x কে করলে মাইনাস হয়, তো মাইনাস 3 কেন আসলো, কারণ এখানে যে 3x টা আছে, চেইন রুল অনুযায়ী করতে হবে। তো মাইনাস 3a sin 3x আসলো। b sin 3x এটা কি হয়ে গেল, 3b cos 3x। তো এইটারটা পরে লেখা হয়েছে আর এটারটা আগে লেখা হয়েছে। তো এইভাবে যখন তুমি ওয়াইপি ডাবল প্রাইম বের করবা তখন এরকম আসবে। তো পরের টেকনিকটা কি, এই যে যতগুলো ওয়াই ডাবল প্রাইম ছিল এটা কি লিখতে হবে, ওয়াইপি ডাবল প্রাইম, এটা ওয়াইপি প্রাইম লিখতে হবে, এটা ওয়াইপি লিখতে হবে। তো ওইটা লেখার পরে দেখো জিনিসটা এরকম আসে, ওয়াইপি ডাবল প্রাইম মাইনাস ওয়াইপি প্রাইম প্লাস ওয়াইপি ইকুয়ালস টু 2sin3x। সো রাইট সাইডে যেহেতু যেটা জিনিস দেওয়া আছে তোমার 2sin3x, এটাকে আমরা জাস্ট লিখে দিলাম। এবং ওয়াইপি ডাবল প্রাইমে তোমার অলরেডি ভ্যালু জানা আছে এগুলা, সো এগুলা ভ্যালু গুলা জাস্ট পুট করছি আমরা। এটা হচ্ছে ওয়াইপি ডাবল প্রাইমের ভ্যালু, এটা ওয়াইপি প্রাইমের ভ্যালু, এটা হচ্ছে ওয়াইপি এর ভ্যালু। তো এখন হচ্ছে যতগুলা cos 3x আছে, কারণ এখানে তো অন্য কিছু নাই, এক্স স্কোয়ার বা এক্স কিউব এইসব তো কিছু নাই, cos 3x নাহলে sin 3x। তাহলে cos 3x এর গুলো একসাথে করব, তাহলে cos 3x যখন একসাথে করলা কমন নিলে দেখা যাবে যে -8 এ মাইনাস থ্রাইস বি আসবে। আর যখন sin 3x কে নিবা তখন দেখবা যে 3a - 8b আসবে।
এবং এটা রাইট সাইডে তোমার 2 sin 3x ছিল, এখানে তোমার 2 sin 3x ই আছে, 2 sin 3x আছে। এখন এটাকে কি করতে হবে, ইকুয়েটিং করতে হবে। তো এখানে খেয়াল করো যে রাইট সাইডে তোমার কিন্তু কোনো কজ নাই, এখানে কোনো কজ নাই, তাহলে কজের যেই cos 3x এর যে কোএফিসিয়েন্ট এটা 0। তার মানে এই cos 3x এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে -8 -8 এ -3b, এটা ইকুয়ালস টু কি হবে, 0 হবে। সো আমরা দেখো এখানে 0 ইউজ করছি, কারণ রাইট সাইডে কোনো cos 3x নাই, অনলি sin 3x আছে। তো এখানে sin 3x দেখো কি আছে, 3a -8b পাচ্ছি, আর এখানে sin 3x এর যে কোএফিসিয়েন্ট আছে এটা হচ্ছে 2। সো আমরা এখানে ইকুয়েটিং করলে এটা এভাবে পাবো, thrice a -8b equals to 2। তাহলে এটা যেহেতু তোমরা 2 ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন, এই দুইটাকে যখন সলভ করি আমরা, সলভ করলে দেখা যাবে যে a এর ভ্যালু আসবে 6/73, আর b এর ভ্যালু আসবে -16/73। এটা হলো আমাদের a এবং b এর ভ্যালু বের হয়ে গেল। তো আমাদের কাজ ছিল যে a এবং b এর ভ্যালু বের করা। তো আমরা যদি এই মেইন yp তে বসাই দিই a এবং b এর ভ্যালু, তো a এর ভ্যালু হচ্ছে 6/73 cos 3x হবে, -16/73 sin 3x হবে yp টা। তো আমরা দেখো পরে হচ্ছে yp টাকে বের করছি, 6/73 cos 3x -17/73 16/73 sin 3x। তো এটা ছিল yp। তো yc তো অলরেডি আগে বের করছি আমরা, ওই যখন সাম করে দিবা তখনই তোমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ম্যাথ। এটা ক্লিয়ার হলো কিনা, স্টেপগুলো ক্লিয়ার হলো কিনা, জি অফ এক্স টা বুঝতে পারছো কিনা, যে ওয়াইপি কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট একটা ওয়াইপি ধরে নিতে হবে, যে অনুযায়ী তোমার জি অফ এক্স টা আছে, ডেরিভেটিভ করতে হবে, দেন দেন এখানে কিছু যে পাওয়ার, মানে যে অনুযায়ী আছে পাওয়ার গুলা ওয়াইপি ওয়াইপি প্রাইম, সেই অনুযায়ী নিয়ে জাস্ট তোমার আলাদা করতে হবে। এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার গুলো আলাদা করবা যদি অ্যালজেব্রিক হিসেবে থাকে, আর যদি অ্যালজেব্রিক হিসেবে না থাকে অন্য কিছু থাকে, যেমন এখানে cos x আছে, সো cos x এর cos 3x এর গুলো আলাদা করবা, sin 3x এর গুলো আলাদা করবা, কারণ এখানে তো আর এক্স স্কোয়ার এক্স তুমি পাবা না। তো যখন ইকুয়েটিং করা হয়ে যাবে তখন সেটাকে সলভ করলে দেখা যাবে যে এ বি সি যা যা থাকবে এগুলো বের হয়ে যাবে, দেন সেটাই তোমার ওয়াইপি হবে। যদি মেইন ওয়াইপি টাতে বসায় দাও এ বি এর ভ্যালু, সি এর সি যদি থাকে সি এর ভ্যালু, দেন ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি হবে। এবার এটা ফুল লিখতে হবে, ওয়াইসি টা কি আসছে তোমার সেটা লেখো এখানে, আবার ওয়াইপি টা কি আসলো সেটা আবার এখানে লেখো, তাহলে তখন অ্যান্সারটা কমপ্লিট হবে। জাস্ট ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস ওয়াইপি লিখে দিলে মার্কস কাটা যাবে, এখানে ওয়াইসি প্লাস ওয়াইপি টা আবার লিখতে হবে। তো এই ছিল তোমার এখানের ম্যাথ গুলা 4.4 এর, এবং এই টাইপের ম্যাথ গুলো থাকবে। এবং আমাদের অন্য যে ফরম্যাট গুলো আছে এখানে, যেমন এক্সপোনেনশিয়াল যদি থাকে, এক্সপোনেনশিয়াল থাকলে, আবার দুইটা কম্বিনেশন যদি থাকে, তো এই টাইপের থাকতে পারে, কিন্তু প্রথম দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি বা ওই টাইপের। ঠিক আছে, এখানে এখানে ফাংশন গুলো চেঞ্জ হতে পারে, এখানে ফাংশন গুলা বা ভ্যালু গুলো চেঞ্জ হতে পারে, এটারও ভ্যালু গুলো চেঞ্জ হতে পারে, কোএফিসিয়েন্ট যেগুলো আছে এগুলো চেঞ্জ হতে পারে। এবং আরেকটা হচ্ছে যে সাইনের যেটা 2 sin 3x আছে, তো এটা এখানেও চেঞ্জ হতে পারে, আবার এখানেও তোমার কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হতে পারে, ফরমেশন গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অলমোস্ট এই টাইপেরই থাকবে। তো কারোর কোশ্চেন থাকলে করতে পারো। স্যার হোমোজিনিয়াস যদি হইতো স্যার, তখন তো স্যার খালি ওয়াইসি মানে অটো টাচ করে শেষ হয়ে যেত, নন হোমোজিনিয়াস এর হ্যাঁ, ক্ষেত্রে যদি ওয়াইসি অনলি ওয়াইপি বের করতে হতো। হোমোজিনিয়াস হয় তাহলে শুধু ওয়াইসি বের করতে হবে, নন আচ্ছা স্যার, হোমোজিনিয়াস হলে খালি শুধু ওয়াইপি আসবে, কারণ তখন তোমার ওয়াইপিটা ডিপেন্ড করে জি অফ এক্স এর উপরে, বা নন হোমোজিনিয়াস যে পার্টটা আছে এর উপর ডিপেন্ড করে। ওইটা যদি না থাকে তাহলে তার ওয়াইপি তোমার আসবেই না। তাহলে তো স্যার নন হোমোজিনিয়াসটা বেশি ইম্পর্টেন্ট না এক্সামের জন্য? হ্যাঁ, নন হোমোজিনিয়াস ইম্পর্টেন্ট, কারণ এটার ভিতরে হ্যাঁ, হোমোজিনিয়াস এর পার্টটাও আছে আর নন নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াসের পার্টটাও পার্টটা আছে, আছে। তো দুইটাই যেহেতু কম্বিনেশন, তো এটা ইম্পর্টেন্ট বেশি। জি স্যার। আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, 3.1। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে 3.1, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হয়ে যাবে। আর তোমাদের একটা খালি বাকি থাকবে, সেটা হলো 14.5 এন্ড 6, 14.5 এন্ড 6। তো আমরা যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলোই টাচ করব, সবগুলা করব না, যেহেতু তোমাদের টাইম কম। তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলোই আমরা টাচ করব। তো 3.1, এটা হলো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওই বইটা থেকেই আমরা 3.1টা করতেছি, এবং এটা অ্যাকচুয়ালি তোমার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তার মানে এখানে যে সলিউশন টেকনিক গুলো আসবে এটা ফার্স্ট অর্ডারের মতো। তো অলরেডি আমরা বলছি যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা 3টা টেকনিক দেখছি, এবং ফার্স্ট অর্ডারের সাথে
অন্য কোনো অর্ডারের সাথে কোনো মিল নাই, মানে ফার্স্ট অর্ডার যেভাবে তুমি সলিউশন করবা সেকেন্ড অর্ডার ওইভাবে করা যাবে না, বা থার্ড অর্ডার ওইভাবে করা যাবে না। এই জন্য ফার্স্ট অর্ডার সেপারেট টেকনিক, আর সেকেন্ড থেকে যত তুমি উপরে যাও না কেন এগুলোকে বলা হয় হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওইটার জন্য একটাই টেকনিক, সেটা আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে হোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে টেকনিকটা আমরা দেখলাম। তখন এখন আমরা কাজ করব যে এই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এটার কিছু অ্যাপ্লিকেশন দেখবো, যে আমরা কিছু অ্যাপ্লাই করতে পারি কিনা কোনো জায়গায়, বা কিভাবে আসলে ম্যাথ গুলা অ্যাপ্লাই করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল দেখো, এবং এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল নাম্বার 1। তো এটা বলা হচ্ছে এইভাবে যে এ কালচার ইনিশিয়ালি হ্যাজ পি নট নাম্বার। একটা কালচার মিডিয়ামে, কালচার মিনস কোন একটা স্পেসে বা কোন একটা জায়গাতে তুমি কোনো কালচার করছো, ব্যাকটেরিয়ার কালচার করছো। তো সেখানে ধরো পি নট অফ নাম্বার কি ছিল, ব্যাকটেরিয়া ছিল। এখন বলো তো ইনিশিয়ালি বলতে আসলে টাইমটা কত বোঝাচ্ছে? ইনিশিয়ালি, তো ইনিশিয়ালি হ্যাজ পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়া, এটার মিনিংটা কি, মানে কোন টাইমের কথা বলতেছে এখানে? জিরো স্যার। তুমি শুরুতে হ্যাঁ, যখন তুমি স্টার্ট করছো, মানে তুমি এখনই কাউন্ট করে স্টার্ট করলা, দেখলা যে তোমার এখানে 1 লাখ ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, তার জিরো। মানে ইনিশিয়ালি বলতে টাইমটা জিরো হবে। হ্যাঁ, ইনিশিয়ালি বলতে তুমি এখনই স্টার্ট করলা, তার মানে তোমার টাইমটা হচ্ছে জিরো। সো এই জিনিসটা আমাদের একটা ইনফরমেশন, যে ইনিশিয়ালি পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়া ছিল। সো এখানে পি নট না বলে আমি কোন একটা ভ্যালু দিয়ে দিতে পারি। সো ইনিশিয়ালি হ্যাজ পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়া, ইনিশিয়ালি বলতে আমরা বলতেছি এটা হচ্ছে টি ইকুয়ালস টু 0। এরপর দেখো বলতেছে আরেকটা ইনফরমেশন, যে এট টি ইকুয়ালস টু 1 আওয়ার, তোমার যখন 1 আওয়ার পাস করলো, তখন ব্যাকটেরিয়াকে সে মেজার করা হয়েছে, দেখা গেল যে 3p/p0 হয়েছে। যে ব্যাকটেরিয়ার যে পপুলেশন, এটা 3/2 p0। তার মানে হচ্ছে তোমার ইনিশিয়ালি যা ছিল তার 3/2 টাইমস হচ্ছে এখন ব্যাকটেরিয়া হয়ে গেছে। এটা কখন? টাইম যখন তোমার 1 আওয়ার হয়ে গেছে। তাহলে এটা তোমার আরেকটা ইনফরমেশন। একটা ইনফরমেশন পাচ্ছি আমরা, ইনিশিয়ালি পি নট নাম্বার ব্যাকটেরিয়া, তার মানে টি হচ্ছে যদি 0 হয় তাহলে পি হচ্ছে পিটা মানে পি নট হবে তোমার ব্যাকটেরিয়া যে পপুলেশন। আর টি যদি 1 আওয়ার হয় তাহলে এটার যে নাম্বার অফ ব্যাকটেরিয়া এটা দেখাচ্ছে যে 3/2 p0, যেটা p0 ছিল তার 3/2 টাইমস হচ্ছে পপুলেশন, ব্যাকটেরিয়া পপুলেশন। এটা একটা আরেকটা ইনফরমেশন গেল আমাদের। এখন বলতেছে যে ইফ দ্য রেট অফ গ্রোথ, রেট অফ গ্রোথ, গ্রোথ কার হয়? পপুলেশনের হয়। তাহলে এই যে রেট অফ গ্রোথ, এটাকে ডিফাইন করা হয়, দেখো dp/dt, এটাকে বলা হচ্ছে রেট অফ গ্রোথ অফ পপুলেশন। ঠিক আছে, dp/dt, রেট, রেট বলতে ডিটি আসবে। আর কার, কার রেট? এটা গ্রোথের, সো দ্যাট মিনস পপুলেশনের, পপুলেশনের হচ্ছে গ্রোথ। তো dp/dt কে মিন হচ্ছে রেট অফ গ্রোথ। তো বলতেছে কি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, পি অফ টি। তো এটা প্রপোর্শনাল হবে। সো আমরা জানি অলরেডি যে এই সিম্বলটাকে প্রপোর্শনাল বলা হয়। প্রপোর্শনাল কার? পি অফ টি। তো আমরা টিটাকে ইউজ না করে জাস্ট পি বললাম এখানে। সো dp/dt ইজ প্রপোর্শনাল টু পি। তো দেখো এই লাইনটা থেকে, এই যে লাইনটা আমরা পাচ্ছি, এখান থেকে এই জিনিসটা কি ক্লিয়ার হলো কিনা তোমাদের? কারণ এটা আমাদের মেইন বেস, এটা থেকে আমাদের হচ্ছে সলভ করতে হবে। সো এটা বুঝতে পারলা কিনা? রেট অফ গ্রোথ ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট এট টাইম টি। তো এটা থেকে যে আমরা এটা বললাম যে dp/dt ইজ প্রপোর্শনাল টু পি, এটা কি ক্লিয়ার হলো কিনা তোমাদের? আচ্ছা, তাহলে এখানে দুইটা ইনফরমেশন অলরেডি আমরা পাচ্ছি, সেটা হলো যে ইনিশিয়ালি পি নট হচ্ছে আমাদের পপুলেশন ছিল, আর টাইম যখন 1 আওয়ার হয়ে গেছে তখন আমাদের পপুলেশন হচ্ছে 3/2 p0। এই দুইটা একটা ইনফরমেশন গেল। আরেকটা ইনফরমেশন যেটার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বিল্ড করব, সেটা হলো যে dp/dt ইজ প্রপোর্শনাল টু পি। সেটা কোথা থেকে পাচ্ছি? এই লাইন থেকে। ইফ দ্য রেট অফ গ্রোথ ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া p0, সো পি অফ টি প্রেজেন্ট এট টাইম টি। তো এই জায়গাটা থেকে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এটা তো জাস্ট ইনফরমেশন ছিল, এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে যে ডিটারমাইন দ্য টাইম নেসেসারি। তার মানে টাইম নেসেসারি বলতে টাইমটা কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ফর দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া টু ট্রিপল। তো ট্রিপল হওয়ার জন্য, ব্যাকটেরিয়া যখন ট্রিপল হবে, সো কোন টাইমে আমাদের ট্রিপল হবে সেই টাইম নেসেসারিটা আমাদের দরকার, সেই টাইমটা দরকার, যেই টাইমে হচ্ছে ব্যাকটেরিয়া ট্রিপল হয়ে গেছে।
তো এখানে দেখো ইনিশিয়ালি পি নট ছিল, এখানে 3p/p0, দ্যাট মিনস 1.5 p0 1 আওয়ার পরে হয়ে গেছে। এটা কিন্তু তোমার ওই যে বাংলা যেটা বলে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে করলে কিন্তু হবে না, ঠিক আছে? যে আহ জিরো টাইমে এত হয়েছে, 1 আওয়ার এত হয়েছে, তাহলে 3p0 বা 3p কত হবে, এরকম করলে কিন্তু না জিনিসটা। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর ডিপেন্ড করে। তো আমাদের এখানে কি বলছে, ডিটারমাইন দ্য টাইম নেসেসারি ফর দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ট্রিপল। সো ট্রিপল হওয়ার জন্য আমাদের টাইমটা কত হবে সেটা আমরা বের করবো। তো আমরা অলরেডি দেখলাম যে dp/dt ইজ প্রপোর্শনাল টু p, এটা হচ্ছে আমরা পাচ্ছি আমাদের ইনফরমেশন থেকে। তো এটাকে দেখো, আমরা প্রপোর্শনালটা সরানোর জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করতে হয়। তো আমরা এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে হিসেবে ইউজ করছি, এবং এখানে দেখো একটা ইকুয়াল দিছি সাইন। সো ইকুয়াল সাইন দিতে হয়, এবং এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয়, এটাকে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালের রিপ্লেসমেন্টে আমরা এটা ইউজ করছি। সো এটা লিখতে হবে dp/dt ইকুয়ালস টু kp। তো এটা দেখো আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা কোন ফরম্যাটের মধ্যে আসছে বলতে পারবা, যে কোনটাতে দিয়ে আমরা সলভ করতে পারবো? লিনিয়ার হবে নাকি সেপারেবল হবে নাকি এক্সাক্ট হবে? কোন টেকনিক হবে এটা? সেপারেবল স্যার। সেপারেবল হবে, লিনিয়ারও করা যায়, কিন্তু সেপারেবল হবে, সেপারেবল করাটাই ইজি। তো এখানে আমরা খেয়াল করো যে ডিপি এর কাছে কাকে নিয়ে আসবো, যত ফাংশন পি এর আছে। তো আমরা এখানে একটা পি আছে, তাহলে আমরা কি করলাম, ডিভাইড করে দিলাম, dp/p হয়ে গেল। আর এখানে ডিটি আছে, আর কে তো কনস্ট্যান্ট, তো তুমি কে এর কাছে ডিটিটাকে নিয়ে গেলাম আমরা। তো সেপারেবল ভ্যারিয়েবল হয়ে গেল আমাদের এখানে কাজ। তো আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিব, আমাদের নেক্সট স্টেপ ছিল। তো আমরা বোথ সাইডস কে ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেশন dp/p ইন্টিগ্রেশন কে ডিটি। তো আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে ln p হয়, আর কে ডিটি এটা কি হয়ে যায় কেটি, আর এটা কনস্ট্যান্ট লিখতে হয় যেহেতু ইনডেফিনিট, সো প্লাস সি লিখলাম আমরা। এখন এই পিটাকে বের করতে হবে এখান থেকে। তো আমরা এই জন্য বোথ সাইডে ই টু দি পাওয়ার ইউজ করলাম, অ্যান্টিলগ যেটা বলা হয়। তো ই টু দি পাওয়ার ln p হয়ে গেল, ই টু দি পাওয়ার কেটি প্লাস সি হয়ে গেল। তাহলে এটা এটা হচ্ছে কি হয়ে যাবে, জাস্ট পি হয়ে যাবে, কারণ আমাদের একটা ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু এক্স, এটা একটা ফর্মুলা। এবং এইটাকে আরেকটু চেঞ্জ করে লেখা যায় ই টু দি পাওয়ার কেটি ইন্টু ই টু দি পাওয়ার সি। যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, এখানে যে প্লাস ইউজ করা হয়েছে, এই কারণে আমরা জানি এটা মাল্টিপ্লাই করা হয়। এক্সপোনেনশিয়ালের এইগুলা ফর্মুলা গুলো আছে তোমাদের 7-8 এর দিকে ছিল। তো ই টু দি পাওয়ার কেটি ই টু দি পাওয়ার সি হয়ে গেল। এখন দেখো সি তো কনস্ট্যান্ট, আর তোমার এখানে নিচে যে এ ই আছে এটাও কনস্ট্যান্ট, তাহলে এই দুইটাই তো কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্ট করার জন্য আমরা আলাদা একটা কনস্ট্যান্ট ধরে নিছি, এটা হলো c1। যেহেতু দেখতে একটা, এটা তো কনস্ট্যান্টই, কারণ সিও কনস্ট্যান্ট ইও কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার সি অবভিয়াসলি একটা কনস্ট্যান্টই হবে। তো এই কারণে আমরা এটাকে c1 ধরে নিছি। তাহলে এটা হলো একটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা এটাকে সলভ করতে হবে ফার্স্টে। আমরা ইনিশিয়াল ভ্যালু, আমাদের ইনিশিয়ালি যেটা দেওয়া ছিল, মানে যে ইনফরমেশনটা, যে দ্য রেট অফ গ্রোথ ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। এবং এটা পাওয়ার পরে এটাকে সলিউশন করতে হবে, সলিউশন করলে আমরা পাচ্ছি হচ্ছে লাস্টে p ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার কেটি। এখন আমাদের যে ইনফরমেশন গুলো ছিল, একটা হচ্ছে ইনিশিয়ালি পি নট ছিল, আরেকটা হচ্ছে 1 আওয়ার পরে 3/2 পি নট হয়েছে, আরেকটা হচ্ছে যে টাইম কত দরকার হবে ট্রিপল হওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো। দেখো ইনিশিয়ালি বলতে আমরা বলতেছি এট t ইকুয়ালস টু 0, তাহলে এই যে পি পি যে আমাদের পপুলেশন ছিল, এই পপুলেশনটা পি নট হয়ে যাবে, যেটা অলরেডি ইনফরমেশন দেওয়া আছে যে টাইম যখন বা ইনিশিয়ালি ছিল পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়া। তাহলে পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়াকে আমরা কি ধরে নিলাম, এটা পপুলেশন যেহেতু পি আমাদের, আমরা এখানে পি ধরে নিলাম, আর টাইম ইকুয়ালস টু হচ্ছে 0। তো এই দুইটা জিনিস আমরা এখন এটাতে অ্যাপ্লাই করব। তাহলে এই পিটা কি হয়ে গেল, পি নট হয়ে গেল। এখানে ফার্স্টে যে পিটা ছিল এটা কি হয়ে গেল, পি নট হয়ে গেল। আর c1 তো এখানে কোনো চেঞ্জ হয় নাই, সো c1 লিখলাম আমরা, এখানে যা আছে c1 লিখলাম। এখানে কে আর টি আছে, বাট টি এর ভ্যালু এখানে 0, সো আমরা এখানে কি করলাম 0 লিখে দিলাম, কারণ কে ইন্টু 0 তার মানে 0ই হবে। তো ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আমরা এই জিনিসটা কি হয়ে গেল, সি ইন্টু 1 হয়ে গেল। তা আমরা বলতে পারি c1 এর যে ভ্যালু এটা হচ্ছে পি নট। তাহলে আমরা এই c1 এর ভ্যালুটা জাস্ট এখানে প্লাগ ইন করে দিলাম, তাহলে কি আসবে, এখানে যে c1 এর ভ্যালু আছে আমরা অলরেডি পি নট জানি। সো ফ্রম ইকুয়েশন 1, সো দিস ইকুয়েশন p ইকুয়ালস টু পি নট ইন্টু ই টু দি পাওয়ার কেটি আসলো, এটা হলো সেকেন্ড ইকুয়েশন আমরা পাচ্ছি। এরপর একটা ইনফরমেশন আমাদের, যে t ইকুয়ালস টু 1 যখন হবে তখন পিটা কি হয়ে যাবে,
3/2 পি নট, আমরা দেখছি যে 1 আওয়ার পরে 3/2 পি নট হয়ে যায়। তাহলে আমরা T1 যখন হবে তখন P ইকুয়ালস টু 3/P নট হয়ে গেল। তো এবার আমাদের ফাইনাল ইকুয়েশন হচ্ছে এটা, P ইকুয়ালস টু P নট ইনটু দি পাওয়ার KT। তো এখানে আমাদের P এর ভ্যালুটা, এখানে যে ফার্স্টে P আছে, এই Pটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে আমাদের 3/2 P নট হয়ে যাবে। তাই আমরা এখানে বসাইলাম, দেখো 3/P টু P নট, 3/2 P নট। আর এখানে T এর ভ্যালু কত, T এর ভ্যালু 1। সো আমাদের এই যে রাইট সাইড আছে, এই যে রাইট সাইড P নট, সো P নট আমরা P নটই রাখলাম। ই টু দি পাওয়ার KT, কে এর ভ্যালু আমরা জানি না, সো ই টু দি পাওয়ার K রাখলাম। আর T এর ভ্যালু এখানে 1, সো আমরা এখানে 1 বসায় দিলাম। সো এইটা যদি বসায় দেই তাহলে আমাদের P নট বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বোথ সাইড থেকে P নট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে ই টু দি পাওয়ার K ইন্টু 1, তার মানে ই টু দি পাওয়ার K বলতে পারি এখানে। আর এখানে এই সাইডে ছিল 3/2, সো আমরা এখানে 3/2 লিখে নিয়ে আসলাম। তো এবার যেহেতু শুধু অনলি কে এর ভ্যালু বের করব, তাহলে ই থাকলে তো আর কে এর ভ্যালু বের করা যাচ্ছে না। তাহলে ই কে সরানোর জন্য কি করছি আমরা, ln ইউজ করছি। তো ln ইউজ করলে দেখো বোথ সাইডে আমরা ln ইউজ করছি, এখানেও ln ইউজ করছি, এখানেও ln ইউজ করছি। ln ই টু দি পাওয়ার কে ln 3/2। তো আমরা জানি ln ই টু দি পাওয়ার কে, এটা হচ্ছে কে হয়ে যায় অনলি। কে কিভাবে হয়ে যায়, কে টাকে যদি তুমি ধরো ফ্রন্টে নিয়ে আসো, কারণ আমরা জানি পাওয়ার যদি থাকে লনের জায়গায়, তাহলে কেটাকে সামনে নিয়ে আসা যায়। আর ln ই এর ভ্যালু হচ্ছে 1, ln ই এর ভ্যালু এটা হচ্ছে 1, তাহলে কে ইন্টু 1 হয়ে গেল, তার মানে কে। আর ln 3/2, এটাকে যদি তুমি ক্যালকুলেটরের ভ্যালু বের করো দেখবা যে 0.4055 আসবে কে এর, ln 3/2 এর ভ্যালু। সো ক্যালকুলেটর ইউজ করলেই এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে দেখো কে এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই যে ইকুয়েশন লাস্টে আমরা পাচ্ছি, এখানে আমরা কে এর ভ্যালুটা জানা গেল যে সেটা হলো 0.4055, এটা হলো আমাদের কে এর ভ্যালু। তো আমরা ইকুয়েশন নাম্বার 2 কে ইমপ্লাইজ করতেছি এইভাবে, P ইকুয়ালস টু P নট ই টু দি পাওয়ার কে এর ভ্যালু বসাই দিলাম, এবং এখানে একটা টি আসলো। টি তো থাকবেই কারণ এখানে তো টি আছেই। তাহলে এখন ফাইনাল স্টেজ সেটা হলো যে টিটা আমাদের কত হবে, যেটা আমরা ফাইনাল করতে চাচ্ছি, যে ডিটারমাইন দ্য টাইম নেসেসারি। তো এইটা আমাদের টাইম কত হবে, এবং পিটাকে কত হইতে হবে, 3P নট হইতে হবে। আমি ইনিশিয়াল তোমার পি নট ছিল, তার ট্রিপল হইতে হবে, 3P নট। যদি আমরা 4 টাইমস বলি তাহলে 4P নট, ডাবল যদি বলি তাহলে 2P নট, যদি এরকম বলি যে 5/2 P নট, 5/2 টাইমস যদি বলি তাহলে ডিফারেন্ট থাকতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে তোমার চেনে আসতে হবে। তো আমরা এখানে দেখতেছি পি এর যে ভ্যালুটা এটা 3P নট হয়ে গেল, তার মানে এখানে যে পি ছিল, পিটা হলো তোমার হচ্ছে 3P নট, আমরা এখানে বসাই দিলাম। তো এখানে যে পিটা ছিল আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে 3P নট লিখে দিলাম। আচ্ছা, এরপরে খেয়াল করো যে আমাদের এখানে পি নট যা আছে আমরা পি নটই লিখলাম, তারপরে ই টু দি পাওয়ার 0.4055, সো আমরা এই 0.4055ই লিখলাম। আর এখানে টি আছে, সো আমরা এখানে টি লিখলাম, যা আছে তাই, কারণ এখানে টি তো আমরা জানি না, আননোন, বাট আগেরগুলোতে টি জানা ছিল। তো বোথ সাইড থেকে পি নট চলে গেল, তাহলে এই পাশে 3 থাকে, আর এই সাইড ই টু দি পাওয়ার 4055 টি থাকে। তাহলে যেহেতু আমাদের এই টিটাকে বের করতে হবে, তো টি তো তোমার পাওয়ার হিসেবে আছে, এবং এখানে পাওয়ার হিসেব থেকে বের করে নিয়ে আসতে হলে আমাদের অবশ্যই এলএন ইউজ করতে হয়। তো আমরা এখানেও সেম এলএন ইউজ করলাম বোথ সাইডে, এখানে এলএন ইউজ করলাম। তাহলে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা ফ্রন্টে চলে আসবে, ফ্রন্টে আসলে দেখো 0.4055 টি আসলো, আর এখানে যে ln 3 আছে, সো আমরা ln 3 এই রাইট সাইডে লিখে দিচ্ছি। এখন এই টিটাকে তুমি যদি বের করো, টি ইকুয়ালস টু ln 3 ডিভাইডেড বাই 0.4055। আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে দেখো টি এর যে ভ্যালু, তাহলে আমরা টি এর ভ্যালুটা কিভাবে পাচ্ছি, ln 3 কে যখন 0.4055 দিয়ে যখন ডিভাইড করবা তুমি, তখনই তোমার হচ্ছে এখানে টি এর একটা ভ্যালু চলে আসবে। এখানে আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিচ্ছি, সো এই কারণে এরকম অ্যাপ্রক্সিমেশন সাইন দেওয়া হয়েছে, এবং টি ইকুয়ালস টু 2.71 আওয়ার আসছে। তার মানে 2.71 আওয়ার পরে আমাদের এই জিনিসটা তোমার হচ্ছে ট্রিপল হয়ে যাবে। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের। তো আমি আরেকটু স্টেপটা আবার যাই, কি কি কাজ করলাম আসলে।
তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের এখানে তিনটা ইনফরমেশন ছিল। একটা হচ্ছে যে ইনিশিয়ালি ব্যাকটেরিয়ার পপুলেশন ছিল পি নট, টাইম 1 পরে তার ব্যাকটেরিয়া হয়ে গেছে 3/2 পি নট। আরেকটা হচ্ছে রেট অফ গ্রোথ অফ পপুলেশন ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া পি অফ টি প্রেজেন্ট এট টাইম টি। তো এটা থেকে আমাদের মেইনলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসছে, এবং আমাদের ডিটারমাইন করতে হবে টাইমটাকে যখন ব্যাকটেরিয়া পপুলেশন ট্রিপল হবে। তো আমরা এখানে যে রেট অফ গ্রোথ অফ পপুলেশন যেটা ছিল, এটাকে আমরা ডিপি/ডিডি লিখতে পারি, এবং ইজ প্রপোর্শনাল টু দ্য পপুলেশন ইজ প্রপোর্শনাল টু পি লিখতে পারি। তো এবং প্রপোর্শনালি কনস্ট্যান্টের জন্য আমাদের লিখতে হয় কি, যে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। প্রপোর্শনালের জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হয় এবং এখানে একটা ইকুয়াল ইউজ করতে হয়। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সেপারেবল অফ ভ্যারিয়েবলের সলিউশন করা যায়। তো আমরা সেপারেবল ভ্যারিয়েবলের যে সলিউশন করার জন্য সেপারেট করে দিছি, দেন ইন্টিগ্রেট করে দিলাম, এবং এখান থেকে জাস্ট পিটাকে আমরা বের করছি। এবং এখানে সিটা কনস্ট্যান্ট ছিল, ইটাও তোমার কনস্ট্যান্ট ছিল। এই জন্য দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, আমরা দুইটাকে কম্বাইন্ড ভাবে একটা সি1 ধরে নিছি। এটা ছিল আমাদের ফার্স্ট ইকুয়েশন। তো ইনিশিয়ালি আমাদের একটা ইনফরমেশন ছিল টি এর ভ্যালু যদি এটা হয়, তাহলে পি হবে পি নট। আমরা এইভাবে এখানে রিপ্লেস করে দেখা গেছে যে সি1 এর যে ভ্যালুটা, এটা আসলে পি নট। এবং সি1 যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি পি নট, তো আমরা এই ফার্স্ট ইকুয়েশনে বসাই দিছি। তো জিনিসটা হচ্ছে এরকম আসলো, পি ইকুয়ালস টু পি নট ই টু দি পাওয়ার কে টি। এরপর একটা ইনফরমেশন যে কে এর ভ্যালু, টি এর ভ্যালু যদি 1 থাকে, পি হবে 3/2 পি নট। তো আমরা এইভাবে যদি রিপ্লেস করি ইকুয়েশনে, এই ইকুয়েশন নাম্বার 2 তে, তো আমরা এখান থেকে কে এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, যেটা 0.4055। এবং এইখান থেকে আমরা যখন কে এর ভ্যালুটা বসায় দিচ্ছি এই ইকুয়েশনে, তাহলে কে এর ভ্যালু আমরা যেহেতু জানি অলরেডি, তো আমরা এখানে বসায় দিলাম। আমাদের ইকুয়েশনটা এইভাবে আসলো, এইভাবে কমপ্লিট হলো। এবং টি এর ভ্যালু কখন কি হবে, সেটা যেহেতু আমাদের ফাইন্ড আউট করতে হবে কোন পপুলেশনের জন্য, টাইম যখন ট্রিপল হবে। তো আমরা এখানে থ্রি পি এর ভ্যালুটা বসায় দিলাম 3 পি নট। পি নট তো আগে থেকেই ছিল, সো দুইটা থেকে ক্যান্সেল হয়ে গেল। তো এখান থেকে আমরা ফাইনালি টি এর একটা ভ্যালু বের করে ফেলছি। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, ম্যাথটা তোমাদের ক্লিয়ার হলো কিনা ম্যাথটা। এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের আসতে পারে। সো এখানে পি নট না থেকে তোমার যে কোনো একটা ভ্যালু আমি ফিক্স করে বলতে পারি, যে ধরো 1 লাখ ছিল, অথবা 10,000 ছিল, এই টাইপের কিছু একটা ভ্যালু দিয়ে দিতে পারি। তো সেই অনুযায়ী তখন তোমার বের করতে হবে। স্যার এই তো টাইপের তোমার আরেকটা ম্যাথ করাই দিলে ভালো। আচ্ছা, এই টাইপের আসবে, মানে একেবারে সিমিলার না, কিন্তু অনেকটা এই টাইপের একটা ম্যাথ আছে পরে, এটা আমি দেখাই দিচ্ছি। আর এক্সারসাইজে দুই একটা ম্যাথ আছে এই টাইপের, এক্সারসাইজ থেকে করতে পারবা। আচ্ছা, এরপরে সেম টাইপেরই কিন্তু একটু ডিফারেন্ট মেথড, মানে মেথড সেম, সবকিছুই সেম, কিন্তু এখানে মানে যে আইডিয়াটা এটা একটু ডিফারেন্ট। তো এটাকে বলা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 3। আমরা এটা দিয়ে আজকে ক্লাস শেষ করব, একটাই ম্যাথ দেখাবো, টাইমও পাবো না। আহ, এবং এই টাইপের ম্যাথ গুলাই টাইপেরই থাকবে, যে মানে এক্সাম্পল নাম্বার 1 আর এক্সাম্পল নাম্বার 3 এই দুইটার মধ্যেই থাকবে, আশা করা যায় এর বাইরে দিব না। তো আমাদের এখানে এক্সাম্পল নাম্বার 3 দেখো কি বলছে, এ ফসিলাইজড বোন। তো একটা তুমি বোন পাইছো, যেটা হচ্ছে ফসিলাইজড, ফসিল করা আছে, অনেক ধরো অনেক আগে থেকে ছিল। ফসিলাইজড তুমি একটা কোনো ফসিল পাইছো। কন্টেইন হচ্ছে করতেছে ওরা যে C1000 অফ দ্য C14 লেভেল। তো কার্বনের যে 14 আইসোটোপ আছে, তো আমরা কার্বনের জানি আইসোটোপ 14 থাকে, আর নর্মালি কার্বনের হচ্ছে 12 হয়, 12 হচ্ছে তোমার থাকে। আর কার্বনের হচ্ছে 14, আরেকটা থাকে আইসোটোপ, 14 আইসোটোপ হচ্ছে কার্বনের। তো এই কার্বনের 14 এবং অর্ডিনারি যে কার্বন আছে C12 এবং C14, এই দুইটার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার কোনো জিনিসের কোনো যে ফসিল পাওয়া হয় সেগুলোর এইজ ফাইন্ড আউট করা যায়। যে আমরা বলি না যে অনেক কিছু অনেক আগে এটা পাওয়া গেছে, এত ক্রোড় আগে ছিল, এত কোটি বছর আগে এটা পাওয়া গেছে, বা এটা 10,000 বছর আগের জিনিস, এরকম আমরা শুনি নিউজে। তো এই টাইপের জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করা হয়, তো এখানে একটা চেক করা হয় যে এদের C14 লেভেলটা কত আছে। এই যে বোনটা পাওয়া গেছে অথবা যে কোনো জিনিস পাওয়া গেছে, এটা আসলে তার C14 লেভেলটা কত আছে, তো এটা ফাইন্ড আউট করা হয়। তো এখানে দেখা গেল যে 1000 অফ দ্য
C40 লেভেল আছে। তার মানে তোমার মেইনলি যে পরিমাণটা ছিল একেবারে ফার্স্টের দিকে ফার্স্টে, সেখান থেকে আস্তে আস্তে কমতে থাকে। এই C40 লেভেলটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে। তখন একটা এইজ ফাইন্ড করা যায় যে এটা কত হবে, তার এইজটা কত। তো 1000 অফ C40 লেভেল আছে, মানে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে C14 লেভেল সেই ফসিলাইজড বোনের ভিতরে আছে। এখন আমরা বলতেছি যে তাহলে এস্টিমেট করো যে তার ফসিলের এইজ কি হবে, এই ফসিলটার এইজ কি হবে, তাহলে এস্টিমেট করতে হবে। এবং হাফ লাইফ দেওয়া আছে C14 এর, এটা হচ্ছে 5600। দ্যাট মিনস C14 লেভেলটা তোমার যদি হাফ হইতে হয়, তাহলে হাফ হওয়ার জন্য তার ইয়ার হচ্ছে 5600 ইয়ার, এত লাগবে হচ্ছে হাফ হয়ে যাওয়ার জন্য। কোন জিনিসের হাফ, মানে C40 লেভেলের হাফ হয়ে যেতে আমাদের এত ইয়ার লাগবে 5600। তো এখানে ইনফরমেশন অনেকগুলোই আছে। সেটা হলো যে আমরা এখানে বলতেছি, দেখো নর্মালি কি হয় যে টাইমের সাথে সাথে যত তুমি মানে এইজ যাবা বা সামনে যাবা, তত তার কি হবে, এইজটা বাড়বে, তাই না? এটাই তো লজিকে আমরা জানি যে টাইমের রেসপেক্টে যত তোমার সামনে যাবে, অ্যাডভান্স হবে, তত তার এইজ বাড়বে, যে কোনো জিনিসের এইজ বাড়বে। তাহলে আমরা এটাকে প্রপোর্শনাল হিসেবে নিয়ে আসতে পারি, ডিএ বাই ডিটি। দ্যাট মিনস টাইম চেঞ্জ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এখানে আমরা এইজ বলতে পারি, অথবা এইজ বলা যায়, হ্যাঁ রেট অফ চেঞ্জ অফ এইজ। তার মানে হচ্ছে যে এইজটা তার আলটিমেটলি বাড়তেছে, মানে কোন জিনিসের রেট অফ চেঞ্জ বাড়ার কারণে তার এইজটা কি হবে, বাড়বে। টাইমের রেসপেক্টে চেঞ্জটা হলে বাড়বে। তাহলে প্রপোর্শনাল হলে 1/, মানে এখানে আমরা এ নিয়ে, যদি এটা তোমার এমন হতো যে টাইম বাড়ার সাথে সাথে তার এইজটা কমে যায়, তাহলে 1/a লিখতাম। এখানে যেহেতু মানে ডিরেক্টলি বাড়তেছে, সো ডিরেক্ট প্রপোর্শনাল, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে না বা রেসিপ্রোকাল হবে না, জাস্ট এটা যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল, এই জন্য ডিরেক্টলি প্রপোর্শনাল আমরা সিম্বল ইউজ করছি। তো এখানে আমরা যেহেতু প্রপোর্শনাল দেওয়া আছে, তো আমরা এখানে কে ইউজ করতে পারি, প্রপোর্শনালি কনস্ট্যান্ট। এবং এটাকে আমরা দেখছি যে সলভ করলে সেপারেবল ভ্যারিয়েবলের মতো সলভ করা যায়। একই জিনিস আগের ম্যাথটার সাথে এখানে ডিফারেন্স হচ্ছে, ওইখানে ছিল পি আর এখানে ছিল হচ্ছে এ, তো এই ডিফারেন্স। তাহলে ফাইনালি আমরা একটা সলিউশন পাবো, যেটা হলো a of t equals to a naught e to the power kt। নর্মালি এখানে একটা C1 আসার কথা, কিন্তু C1 না আসে ডিরেক্টলি আমরা কেন a naught লিখলাম, কারণ এখানে সেম জিনিসই আসবে যে আমরা টাইম যখন স্টার্ট করি নাই, টাইম তাহলে 0, ইনিশিয়ালি কি হবে, ফুল অ্যামাউন্টটাই থাকবে, এর যে ফুল অ্যামাউন্ট, এটা ফুল অ্যামাউন্টটাই থাকবে। তাহলে এখানে থাকলে যে এ নটটা চলে আসে এখানে ইউজ করলে, তো নর্মালি ডিরেক্টলি তুমি এটা ইউজ করতে পারো। এই জিনিসটা দেখালে দেন এটা ইউজ করতে পারো, a of t equals to a naught e to the power kt। তো আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে যে হাফ লাইফ অফ C14 লেভেল এটা হচ্ছে 5600। দ্যাট মিনস তোমার যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্ট কি হবে, C14 লেভেলের যে অ্যামাউন্ট, এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো অর্ধেক হয়ে যাওয়া মানে দেখো টাইমটা কত, আমাদের বলেছে 5600 ইয়ার। সো টি এর ভ্যালু আমরা 5600 নিলাম, এবং এ যেটা থাকবে সেটা অর্ধেক হয়ে যাবে, হাফ লাইফ যেহেতু, তাহলে a নট ডিভাইড বাই 2 হয়ে গেল। তাহলে আমাদের এই যে এ ছিল, এটাকে আমরা লিখলাম a নট বাই 2, আর এখানে যে a নট আছে এটা a নটই থাকলো, এবং এখানে কেটি ছিল ই টু দি পাওয়ার কেটি। সো কে এর ভ্যালু যেহেতু জানি না আমরা, সো কে এর ভ্যালু রেখে দিলাম, আর টি এর ভ্যালু হচ্ছে আমাদের 5600, যেহেতু আমরা হাফ লাইফ হলে এই টাইমটা আমরা পাচ্ছি। তো এখান থেকে দেখো এ নট আর এ নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং সিমিলার প্রসেসে আমরা এখানে কে এর একটা ভ্যালু পেয়ে যাব। যদি বোথ সাইডে তুমি ln ইউজ করো, এখানে ln হাফ আসবে ই টু দি পাওয়ার ln ইনটু ই টু দি পাওয়ার 5600 কে, যখন ইউজ করবো তখন কে এর একটা ভ্যালু ক্যালকুলেটরের মাধ্যমে তুমি পেয়ে যাবো। তো আমরা এখানে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তার মানে আমরা এখানে কে এর ভ্যালুটা অ্যাপ্লাই করে দেবো এই জায়গাটাতে। তো ইকুয়েশন নম্বর 1 যখন কে এর ভ্যালু তুমি দিয়ে আসবা, তখন জিনিসটা এমন আসবে। তো এখন আরেকটা ইনফরমেশন ছিল যে 1000 হওয়ার জন্য টাইমটা কত লাগবে, 1000। তার মানে তোমার মেইন ছিল এ নট, এখন এটার 1000 লেভেল বলতে 1 ডিভাইডেড বাই 1000। তার মানে এর সাথে যখন তুমি এ নট মাল্টিপ্লাই করে দিবা, সেটাই তোমার এই স্টেজে আমাদের টাইমটা কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এর জায়গায় হচ্ছে আমরা এ নট বাই 1000 লিখলাম, এ নট তো এ নট আছে, আর এখানে ই টু দি পাওয়ার যে সামথিং আছে এটা আমরা ই টু দি পাওয়ার সামথিং লিখে দিলাম। তো এখান থেকে এ নট চলে যাচ্ছে। তো সেম প্রসেস আমরা যদি বোথ সাইডে লন ইউজ করি, ln ইউজ করে দেখা যাবে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 55800 ইয়ার।
তো 55,800 ইয়ার হচ্ছে ওই ফসিলাইজড বোনের এইজ বা টাইম বা এইজ বলতে পারো। তো এই ছিল তোমার ম্যাথটা। তো এটা ক্লিয়ার হলো কিনা? আগের ম্যাথটার সাথে অনেকটাই সিমিলার, কিন্তু আইডিয়াটা ডিফারেন্ট। তো তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো কিনা রেসপন্স করো, আর কোশ্চেন থাকলে করতে পারো। ইয়েস, এখন পর্যন্ত তো মোটামুটি সবই আছে। আচ্ছা, আর এটা টাইপের কিছু এক্সারসাইজও আছে তোমাদের, দেখি আমি ওগুলো তো এখনো দেওয়া হয় নাই। দেখি দেখি আজকে যদি পারি আমি দিয়ে দিব তোমাদের। তোমাদের যেহেতু কালকেও ক্লাস আছে, এখন কালকের ক্লাসটা আমাদের দরকার হবে কি না। স্যার আমাদের হচ্ছে যে কি হয়েছে, নোটিশও দিয়ে দিচ্ছে যে 9 থেকে 14 তারিখ পর্যন্ত অনলাইন। সো আমাদের পরের শনিবারে শনিবার তো তাইলে স্যার আমরা অনলাইনেই করতেছি না কি? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ইনশাল্লাহ। স্যার কালকে যদি ক্লাস হয় তাহলে কোন টাইমে হবে? কালকে ক্লাসটা তোমাদের এমনি মেকআপ টাইম একটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, আমি দেই নাই, মানে এটা তো তোমাদের ই থেকেই দেওয়া মনে হয়। যে যে টাইমটা 11টা দেওয়া আছে ওইটাতে ওই টাইমেই হবে। সো আমরা একটা হয়তো বা ক্লাস আমাদের দরকার হবে না, যেহেতু আমরা 3.1 কমপ্লিট করে ফেলছি। না করতে পারলে হয়তো বা লাগতো আমাদের। সো আমাদের দুইটা চ্যাপ্টার বাকি বাকি থাকবে।